শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক দুর্ধর্ষ থ্রিলার উপন্যাস বিকেলের মৃত্যু অবলম্বনে মৃত্যুপুরী নীলমঞ্জিল। তবে আজকের পর্ব শুরু করার আগে শ্রোতাদের কাছে আমাদের একটি অনুরোধ। আজকের গল্পটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা পাঠ করছি, কোনো রাষ্ট্র বা জাতিকে আঘাতের উদ্দেশ্যে নয়। আমাদের আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে বেঙ্গলি স্টোরি স্টেশন চ্যানেলটিকে। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। শুনতে থাকুন মৃত্যুপুরী নীলমঞ্জিল। সাহেবরা বলে লাঞ্চ, কিরানিরা বলে টিফিন। সে যাই হোক, ঠিক দুপুরবেলা একটু আলগা সময় পাওয়া যায়। এই সময়টা বসে বসে শশা, ছোলা সেদ্ধ আর টোস্ট খাওয়া ছাড়া আর কোনো কাজও থাকে না লিনার। তার সিট ছেড়ে যাওয়ার কিন্তু উপায় নেই। সাহেবের সেক্রেটারি হওয়ার অনেক ঝামেলা। বেশিক্ষণ দূরে আউট অফ ইয়ারশট থাকার নিয়মও নেই। সব সময় একটা কাঁটাওয়ালা চেয়ারে বসে থাকার মতো। লিনা ঘড়ি দেখে টিফিন টাইম শুরু হয়েছে বুঝতে পেরে সবে তার স্টেনলেস স্টিলের টিফিন বাক্সটা খুলেছে। এমন সময় ইন্টারকম বাজলো। সাহেবের গলা, একটু আসুন তো। লিনা উঠে সুইং ডোর খুলে ঢুকলো। সাহেবের ঘরটা বিশাল বড়। দেওয়াল থেকে দেওয়াল অব্দি মেজে জোড়া নরম মেজেন্ডা রঙের কার্পেট। ইংরেজি এল অক্ষরের ছাদে মস্ত একটা টেবিল, ওপাশে গাঢ় সবুজ রঙের বড় রিভলভিং চেয়ার। কিন্তু সাহেব অর্থাৎ ববি রায় অর্থাৎ কোম্পানির 1 নম্বর ইলেকট্রনিক ম্যাজিশিয়ান এবং 2 নম্বর টপ বস চেয়ারে বসা অবস্থায় নেই। রোগা, কালো, মোটামুটি ছোটখাটো চেহারার অস্থির চিত্ত লোকটি জানালার কাছে দাঁড়িয়ে বাইরে চেয়ে আছেন। বাইরে বিশেষ কিছু দেখার নেই। এয়ার কন্ডিশনের জন্য কাঁচে আঁটা জানালা, ওপাশে একটা সরু রাস্তার পরিসর, তারপর আবার বাড়ি আর বাড়িতে চারিদিক কণ্টকিত এই মিডলস্টন স্ট্রিটে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে থাকার কোনো মানেই হয় না। ইয়েস স্যার। ববি রায় ফিরে তাকালেন। সকাল থেকে এই অবধি 4 দেখা হয়েছে। 4বারের কোনোবারই মুখে মেঘ ছিল না, এখন আছে। ববি রায় হচ্ছেন সেই মানুষ যাকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে তার কাজ, তার কম্পিউটার ও অন্যান্য অত্যাশ্চর্য যন্ত্রপাতি। তিনি এতই খ্যাতিমান যে তাকে একবার লন্ডন থেকে একরকম কিডন্যাপ করেই ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। ববি রায়ের যেতে হয় আমেরিকা থেকে শুরু করে চীন, জাপান অবধি, কখনো শিখতে আবার কখনো শেখাতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ববি রায় নিশ্চয়ই কোম্পানির কাছ থেকে বছরে কয়েক লক্ষ টাকা বেতন বাবদ পান। আরও কয়েক লক্ষ টাকা কোম্পানি হাসি মুখে বহন করেন ও ট্যুর বাবদ। ববি রায় বোধহয় আজও ভেবে ঠিক করতে পারেননি যে এত টাকা দিয়ে তিনি প্রকৃতই কি করবেন। কোম্পানি তাকে লবণ হ্রদে বিশাল বাড়ি করে দিয়েছে। 24 ঘন্টার জন্য গাড়ি এবং দিনরাতের জন্য 2 জন সাফার। কলকাতার সর্বোত্তম নার্সিংহোমে পুরো পরিবারের কোম্পানির খরচে চিকিৎসার ব্যবস্থা। টেলিফোন বা ইলেকট্রিকের বিল, গাড়ি সারানোর খরচ কোনো কিছুই ববি রায়ের পকেট থেকে যায় না। কোম্পানি তাকে শুধু দেয় আর দেয়। না, কোম্পানি বোকা নয়। ববি রায়ও কোম্পানিকে তেমন কিছু দেন যা কোটি কোটি টাকার দরজা খুলে দিচ্ছে, উন্মোচিত করছে নতুন নতুন দিগন্ত। দ্বিতীয়বার লিনাকে বলতে হলো, স্যার কিছু বলছিলেন? বসুন। গলাটা বেশ গম্ভীর। লিনা অবাক হলো। তাকে তো কখনো ববি রায় বসতে বলেননি। বস হিসাবে লোকটা ভালো না মন্দ তা আজও বুঝতে পারেনি লিনা। মাত্র 3 মাস আগে সেই অতি বৃহৎ মাল্টিন্যাশনালে বরাতের জোরে চাকরিটা পেয়ে গেছে।
তবে 3 মাসে সে এটা লক্ষ্য করেছে যে ববি রায়ের তাকে খুব কমই প্রয়োজন হয়। ববি বছরে 12-10 বিদেশে যান। ববি রায় ডিকটেশন দেয়া পছন্দ করেন না। নিজের কাজ ছাড়া বাইরের দুনিয়া সম্পর্কে লোকটি নিতান্তই অজ্ঞ। মাত্র 38 বছর বয়সেই বিপুল পড়াশোনার চাপে লোকটির ইলুপ্তি ঘটতে চলেছে। প্রবল রকম অন্যমনস্ক। কিন্তু সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে তা হলো লোকটার এক অবিরল অস্থিরতা। লীনা দেখেছে লোকটা কথা বলতে বলতে চেয়ার ছেড়ে বারবার উঠে পড়েন। টেবিলের ওপর রাখা ছাইদানি, পেন্সিল বক্স, এটা ওটা বারবার এধার ওধার করেন। বারবার চুলে হাত বোলান, নিজের কান টানেন, নাকের ডগাটা মুঠো করে চেপে ধরেন। এত দায়িত্বশীল এবং উচ্চ পদে আসীন কোনো মানুষের পক্ষে এই অস্থিরতা একটু বেশ বেমানান। এখন ববি রায়কে আরো একটু অস্থির দেখাচ্ছিল। লীনাকে বসতে বলে তিনি চেয়ারের পেছনে অনেকটা পরিসর জুড়ে চঞ্চল এবং দ্রুত পায়ে কিছুক্ষণ পায়চারি করলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে দুহাতের মুঠোয় মাথার চুলগুলো চেপে ধরলেন, সিলিং এর দিকে চোখ। লীনার মনে হলো এই চঞ্চলমতি লোকটি এইভাবেই চুল টেনে টেনে নিজের মাথায় প্রায় টাক ফেলে দিয়েছেন। হঠাৎ ববি রায় লীনার দিকে তাকিয়ে অতিশয় বিরক্তির গলায় প্রশ্ন করলেন, ওয়াই গার্লস? লীনা একেবারে ভম্বল হয়ে চেয়ে রইল। লোকটা বলে কিরে? এবার কিন্তু লীনার ফোঁস করার মতো অবস্থা হলো। লোকটা বোধহয় তাকে এবং মহিলা সমাজকে অপমান করতে চায়। সে মেরুদণ্ড সোজা করে এবং মুখটা যথেষ্ট ওপরে তুলে বলল, I find men more disgusting, Mr. Roy. Please watch what you say. ববি রায় তেমনি শূন্য দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। লীনার কথাটা বুঝতে পেরেছেন বলে মনেই হলো না, কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার মেয়ে হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, ওয়াই আই অলওয়েজ গেট এ গার্ল অ্যাজ সেক্রেটারি? এরকম প্রশ্ন যে কেউ করতে পারে লীনা খুব দুরূহ কল্পনাতেও তা আন্দাজ করতে পারে না। এত অবাক হলো সে যে জুৎসই দূরের কথা কোনো জবাবই দিতে পারল না। ববি রায় আচমকা লীনার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং পিছন ফিরে সোজা জানালা বরাবর হেঁটে যেতে যেতে বললেন, It gives me creeps whenever there is a girl doing men's job. লীনা এবার যথেষ্ট উত্তপ্ত হলো এবং সপাটে বলল, You are a male chauvinist. You are a... ববি রায় জানালার দিকে বাইরে চেয়ে দাঁড়িয়ে রইলেন, নিজের প্রস্তর মূর্তির মতো, মিনিটখানেক শব্দহীন। লীনা উঠতে যাচ্ছিল। লোকটাকে তার আজ এত খারাপ লাগছে। প্রস্তর মূর্তির থেকে আচমকাই লোকটা ফের স্প্রিং দেয়া পুতুলের মতো ঘুরে দাঁড়ালেন। কি যেন বিড়বিড় করে বকছেন, তবে শোনা যাচ্ছে না। পৃথিবীর মহিলাদের উদ্দেশ্যে কটুকাটব্য, না হলে হয়তো খুব অশ্লীল সব শব্দ। লীনা কণ্টকিত হলো রাগে, ক্ষোভে এবং অপমানে। এখন কি তারও উচিত পৃথিবীর অকৃতজ্ঞ পুরুষ জাতির উদ্দেশ্যে বিড়বিড় করে কটুকাটব্য করা? কি করবে লীনা? এই অপমানের একটা পাল্টা নেওয়া যে একান্তই দরকার। ববি আবার অতি দ্রুত পায়ে পায়চারি করলেন কিছুক্ষণ। তারপর টেবিলটার কোণের দিকে দাঁড়িয়ে পড়লেন। টক করে একটা সুইচ টিপলেন। টেবিলের ওই অংশটায় একটা ভিডিও ইউনিট লুকানো আছে। লীনা সেটা জানে। কম্পিউটারের সঙ্গে যুক্ত এই ইউনিটটা বিস্তর তথ্যে ভরা আছে, কিন্তু ববি কি চাইছেন তা লীনা বুঝতে পারছে না। স্প্রিংয়ে ভর দিয়ে খুদে ইউনিটটা ডুবুরির মতো উঠে এলো ওপরে। ববি অতি দ্রুত অভ্যস্ত আঙুলে চাবি টিপলেন। পর্দায় ঝিক করে ফুটে উঠল একটা ফটো, নিচে নাম লীনা ভট্টাচার্য। আবার চাবি টিপলেন ববি। পর্দায় হরেক নম্বর আর অক্ষর ফুটে উঠতে লাগলো, যার মাথা মুন্ডু লীনা কিছুই জানে না। সম্ভবত কোনো কোড। ববি ভ্রু কুঁচকে খুব বিরক্তির চোখে স্ক্রিনের দিকে চেয়েছিলেন। কি দেখলেন উনিই জানেন, তবে মুখখানা দেখে মনে হলো যা দেখলেন তাতে মোটেই খুশি হলেন না। অপমানের বোধ লীনারও প্রবল। কারোর বায়োডাটা বা ভাইটাল স্ট্যাটিস্টিক্স তার সামনেই চেক করা কত দূর অভদ্রতা এই লোকটা তাও জানে না, বা ইচ্ছে করেই তাকে অপমান করতে চাইছে এই লোকটা।
ববি রায় সুইচ টিপে ভিডিও বন্ধ করে দিলেন এবং সেটা আবার ডুবে গেল টেবিলের তলায়। ববি রায় মাথা নেড়ে বললেন, দেখা যাচ্ছে একমাত্র মোটর গাড়ি চালাতে জানা ছাড়া আপনি আর তেমন কিছুই জানেন না। এই নতুন দিক থেকে আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না লীনা। আজ লোকটার হলো কি? মাথা টাথা গন্ডগোল হয়ে যায়নি তো? এইসব উইজার্ডরা পাগলামির সীমানাতেই বাস করে। প্রতিভাবানদের মধ্যে অনেক সময় পাগলামির লক্ষণ ভীষণ প্রকট। কিন্তু কথা হলো, লোকটার এত বড় বড় কাজ থাকতে হঠাৎ লীনাকে নিয়ে মাথা ঘামানোর কি দরকার পড়ল? লীনাও দাঁতে দাঁত চেপে নিজেকে স্থির করল। প্রতি আক্রমণ করার জন্য নিতান্তই প্রয়োজন নিজেকে সংহত, একমুখী ও গনগনে করে তোলা। লীনা একটু চিবিয়ে চিবিয়েই বলল, মিস্টার বস। কিন্তু ববি তার কথা শোনার জন্য মোটেই আগ্রহী নয়। তিনি উদ্ভ্রান্তের মতো ফের জানালার কাছে চলে গেলেন। হাতটা ওখান থেকেই তুলে লীনাকে চুপ করবার ইঙ্গিত করলেন। তারপর পুরো 1 মিনিট নীরবতা পালন করে দাঁড়ালেন। মিসেস ভট্টাচার্যা, গাড়ি চালানোর রেকর্ডও আপনার খুব খারাপ। গত 1 বছরে 3টে পেনাল্টি, ভেরি ব্যাড। আপনার দাদা একজন এক্স কনভিক্ট। ইউ লাভ পোয়েট্রি অ্যান্ড মিউজিক, দ্যাটস আ ফুল। হরিবল। ইউ হ্যাভ ইমোশনাল ইনভলভমেন্ট উইথ এ ভ্যাগাবন্ড। পরপর বজ্রাঘাত হলেও বোধহয় এর চেয়ে বেশি স্তম্ভিত হতো না লীনা। তার সমস্ত শরীরটা যেন কাঠের মতো শক্ত হয়ে গেল অপমানে। এমনকি সে মুখ পর্যন্ত খুলতে পারছে না, মনে হচ্ছে লকড। ববি চড়াই পাখির মতো চঞ্চল পায়ে ফের জানালার কাছে চলে গেলেন। লীনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। যথেষ্ট হয়েছে, আর নয়। দাঁতে দাঁত পিষতে পিষতে সে বলল, You are a scoundrel, Mr. Roy. A downright scoundrel. I am leaving. ববি রায় কথাটা শুনতে পেলেন বলে মনেই হলো না। কোনো বিলক্ষণ নেই। প্রস্তর মূর্তির মতো আবার নীরবতা। লীনার শরীর এত কাঁপছিল যে দরজা অব্দি যেতে পারবে কিনা সেটাই সন্দেহ হচ্ছে। ভারী দরজাটা খুলে লীনা প্রায় টলে পড়ে গেল। নিজের চেয়ারে বসে খানিকক্ষণ দম নিল। শরীর জ্বলছে, বুক জ্বলছে, মাথা জ্বলছে। কিছুক্ষণ সে কিছুই ভাবতে পারল না। টাইপরাইটারে একটা রিপোর্ট অর্ধেক টাইপ করা ছিল, সেটা টেনে ছিঁড়ে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল লীনা। কার্বন দিয়ে লোড করলো নতুন 2টো কাগজ, ইস্তফাপত্র। কিবোর্ডে আঙুল তুলতে গিয়েও থমকে গেল লীনা। কি বলছিল লোকটা? গাড়ি চালানোতে 3বার পেনাল্টি, দাদা এক্স কনভিক্ট, কবিতা ও গানের প্রতি আসক্তি, একজন ভ্যাগাবন্ডের সঙ্গে প্রেম। আশ্চর্য, আশ্চর্য! এসব খবরে কে দিয়েছে? পুলিশও তো এত কিছুর খোঁজ নেয় না কোনো সরকারি কর্মচারীর। এ লোকটা জানলো কি করে? তড়িৎ পৃষ্ঠের মতো উঠে দাঁড়ালো লীনা। কি করবে? গিয়ে লোকটার কলার চেপে ধরবে? কি করে জানলেন আপনি এত কথা? আর কেনই বা? লীনা ঘৃণার সঙ্গে তাকালো টেলিফোনটার দিকে। ববি রায় আর কি চায়? আরো অপমানের কিছু বাকি আছে নাকি? লীনা একবার ভাবলো ফোনটা ধরবে না, তারপর ধরলো। অত্যন্ত খড়ো গলায় সে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম লিভিং। ববি রায় কিছু বললেন না প্রথমে। নীরবতা, গিমিক। লীনা টেলিফোন রেখে দিতে যাচ্ছিল। হঠাৎ ববি রায়ের গলা শোনা গেল, একবার ভিতরে আসুন। না, যথেষ্ট হয়েছে। Girls are same everywhere. Never serious. Always emotional. আপনি মেয়েদের কিছুই জানেন না। বলতে পারি, কিন্তু কথাটা জরুরি, খুব জরুরি। আমি চাকরি ছেড়ে দিচ্ছি। প্লিজ। লীনা ঝাং করে ফোনটা রেখে দিল। একবার ভাবলো যাবে না, তারপর মনে হলো শেষবারের মতো দেখেই যাই ব্যাপারটা। ববি রায়ের ঘরে ঢুকে লীনা দেখল প্রশান্ত মুখে লোকটা চেয়ারে বসে আছে। মুখে অবশ্য হাসি নেই, কিন্তু অস্থিরতাও দেখা যাচ্ছে না। লোকটা কিছু বলার আগেই লীনা বলল, আপনার কম্পিউটারে আমার সম্পর্কে কয়েকটা ভুল ইনফরমেশন ফিট করা আছে, প্রয়োজন মনে করলে শুধরে নেবেন। প্রথম কথা, আমি মিসেস নই, মিস। আমার দাদা এক্স কনভিক্ট নন, পলিটিক্যাল প্রিজনার ছিলেন। আর ভ্যাগাবন্ড,
ববি রায় হাত তুলে ইঙ্গিতে থামিয়ে দিলেন লীনাকে। তারপর বললেন, ইররেলেভেন্ট। আমি জানতাম না যে আপনারা আমার পিছনে স্পাইং করছে। জানলে কখনো এই কোম্পানিতে জয়েন করতাম না। ববি রায় অত্যন্ত উদাসীন চোখে চেয়েছিলেন লীনার দিকে। বোঝা যাচ্ছিল লীনার কথা তিনি আদৌ শুনছেন না। আচমকা লীনার কথার মাঝখানে ববি রায় বলে উঠলেন, ইট ইজ অ্যাবসোলিউটলি এ মেন্স জব। তার মানে? ববি রায় নির্বিকার ভাবে সামনের দিকে চেয়ে বললেন, কিন্তু আর তো সম্ভব নয়, সময় এত কম। আপনি একটা কাজ করবেন মিস্টার রয়। আপনি ইমিডিয়েটলি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করুন। ইউ আর নট উইদিন ইয়োরসেলফ। ববি রায় লীনার দিকে খুব তাচ্ছিল্যের সঙ্গে চেয়ে বললেন, না, অত সময় নেই। টাইম ইজ দি মেইন ফ্যাক্টর। দে উইল স্ট্রাইক এনি মোমেন্ট নাও। নো ওয়ে, নাথিং ডুইং। ইউ হ্যাভ গন আউট অফ ইউর রকার। ববি রায় মাছি তাড়ানোর মতো হাত নেড়ে লীনার কথাটা উড়িয়েই দিলেন। তারপর আকস্মিকভাবে বললেন, মিসেস ভট্টাচার্যা। লীনার প্রতিবাদে চিৎকার করতে ইচ্ছে হলো, তবু সে কণ্ঠ সংযত রেখে বলল, মিসেস নয়, মিস। মেবি মিস ভট্টাচার্যা। আপনি আপনি কি বিশ্বাসযোগ্য? লীনা ডান হাতে কপালটা চেপে ধরে বলল, উহ, ইউ আর হরিবল। প্রশ্নটা খুবই গুরুতর। আপনি কি সত্যিই বিশ্বাসযোগ্য? আপনার কম্পিউটার কি বলে? কম্পিউটার বলছে ইট ইজ অ্যাবসোলিউটলি এ মেন্স জব। হোয়াট জব? আপনি মোটর বাইক চালাতে জানেন? না। ক্যান ইউ রান ফাস্ট? জানি না। আপনি কি সাহসী? আপনার কম্পিউটারকে এসব জিজ্ঞেস করুন। কম্পিউটারের উপর রাগ করে লাভ নেই, কাজটা জরুরি। আপনি পারবেন? লীনার রাগটা এবার পড়ে আসছিল। হঠাৎ তার মনে হলো ববি রায় তাকে সত্যিই কিছু বলতে চাইছেন কি, কাজটা হয়তো বা জরুরিও। লীনা ববি রায়ের দিকে চেয়ে বলল, আপনি সংকেতে কথা বললে আমার পক্ষে তা বোঝা সম্ভব নয়। ববি রায় কিছুক্ষণ স্থির দৃষ্টিতে লীনার দিকে চেয়ে থেকে বললেন, এখানে নয়। উই মে মিট সামওয়্যার আউটসাইড দিস অফিস। তার মানে? ববি রায় টেবিলে কুনুয়ের ভর দিয়ে ঝুঁকে বসে বললেন, ওরা এই ঘরে দুটো বাঘ বসিয়ে রেখেছিল। বাঘ? বাঘ? আরে না, বাঘ মানে স্পাইং মাইক্রোফোন, ইলেকট্রনিক। ও, আমি দুটো রিমুভ করেছি, কিন্তু আরো দুটো থাকতে পারে। এখানে কথা হবে না। কারা বসিয়েছিল? জানি না, তবে দে নো দেয়ার জব। আমাকে কি করতে হবে তাহলে? একটা জায়গা ঠিক করুন, আজ বিকেল 5টার পর। না, আমার থিয়েটারের টিকিট কাটা আছে। ববি থমকে গেলেন। তারপর হঠাৎ গম্ভীর মানুষটার মুখে এক আশ্চর্য হাসি ফুটে উঠল। ববিকে কখনো কোনো দিন হাসতে দেখেনি লীনা। সে অবাক হয়ে দেখল লোকটার হাসি কি চমৎকার, নিষ্পাপ, সরল। পর মুহূর্তেই হাসিটা সরিয়ে নিলেন ববি। খুব শান্ত গলায় বললেন, যাবেন আফটার দি ফিউনারেল। তার মানে? আজকে থিয়েটারটা আপনাকে স্কিপ করতে অনুরোধ করছি। যে কোনো সময় ওরা আমাকে খুন করবে। সেটা কোনো ব্যাপার না, আমি অনেকদিন ধরেই এসব বিপদ নিয়ে বেঁচে আছি। কিন্তু দেয়ার ইজ সামথিং ইউ হ্যাভ টু ডু ইমিডিয়েটলি আফটার মাই ডেথ। লীনা এত ভয় পেয়ে গেল যে চোখের পাতা পর্যন্ত ফেলতে পারল না। লোকটা কি সত্যিই পাগল? ববি আবার জিজ্ঞেস করলেন, কোথায় আমাদের দেখা হতে পারে বলুন তো? না, দাঁড়ান, এ ঘরে কথা না বলাই ভালো। আপনি একটা কাজ করুন, আমাকে আপনার চেনা জানা কারো ফোন নাম্বার একটা কাগজে লিখে দিন, আর আপনি সেখানে গিয়ে অপেক্ষা করুন। এখন 2:30 বাজে। আমি আপনাকে 3:30 নাগাদ ফোন করব। ব্যাপারটা একটু ড্রামাটিক হয়ে যাচ্ছে না তো? হচ্ছে, রিয়েল লাইফ ড্রামা, কিন্তু সময় নষ্ট করবেন না, যান। লীনা উঠল, হঠাৎ ফিরে দাঁড়িয়ে বলল, আমার রেজিগনেশন লেটারটা? ববি রায় আবার হাসলেন, বললেন, আই অ্যাম রাইটিং মাই ডেথ সেন্টেন্স। লীনা বেরিয়ে এলো, ব্যাগ গুছিয়ে নিল। তারপর টেলিফোন নম্বরটা একটা চিরকুটে লিখে যখন ববির ঘরে ঢুকলো, তখনও ববি টেবিলে মাথা রেখে চুপ করে বসে আছেন। মিস্টার রায়? ববি মাথা তুললেন না, শুধু হাতটা বাড়ালেন।
যেন ভুতুড়ে ভঙ্গি। লীনা করিডোরে বেরিয়ে এলো। দুধারে বড় অফিসারদের চেম্বার, লাল কার্পেটে মোড়া করিডোর ফাঁকা। দু একজন বেহারাকে এধার ওধার করতে দেখা যাচ্ছে। পিতলের টবে বাহারি গাছ। কেমন গা শিরশির করলো লীনার। লিফটে নেমে সে একটা ট্যাক্সি নিল, তারপর সোজা হাজির হলো তার বাড়িতে। টেলিফোনের কাছাকাছি চেয়ার টেনে অপেক্ষা করতে লাগলো। ফোনটা এলো ঘন্টাখানেক পর। মিসেস ভট্টাচার্যা? মিসেস নয়, মিস। কোথায় মিট করবো বলুন তো? রাস্তায়, গড়িয়াহাট রোড আর মেফেয়ার রোড জংশনে। আমি দাঁড়িয়ে থাকবো। গুড, ভেরি গুড। 5টায় তাহলে? হ্যাঁ। লীনার মনে পড়ল ববি যখন হাত বাড়িয়ে চিরকুটটা নিচ্ছিলেন তখন হাতটা তার একটু কাঁপছিল। বাড়িটা এত ফাঁকা, এত ধু ধু ফাঁকা যে লীনার কাপ ডিশ ছুঁড়ে ভাঙতে ইচ্ছে করে। বেসিনে গিয়ে সে দুহাত ভরে জল নিয়ে চোখে মুখে প্রবল ঝটকা দিচ্ছিল। মাথাটা ভোম হয়ে আছে, কান জ্বালা করছে, মনটা কাঁদো কাঁদো করছে। কোনো মানে হয় এর? লোকটা যে বিটকেল রকমের পাগল তাতে সন্দেহ আছে কোনো? লীনাকে ভয় টয় খাইয়ে একটা ম্যাসকুলিন আনন্দ পাওয়ার চেষ্টা করছে না তো, নাকি প্র্যাকটিক্যাল চোখ? রঙ্গরসিকতার ধারে কাছে বাস করে বলে তো মনে হয় না, কিন্তু ববি রায় যে একটু চন্দ্রা হতো তাতে সন্দেহ নেই। লীনাদের বাড়িটা দোতলা, গোটা আষ্টেক ঘর, একটু বাগান আছে। এ বাড়িতে প্রাণী বলতে তারা এখন 3 জন, মা, বাবা আর লীনা। দুপুরে কেউ বাড়ি থাকে না, শুধু রাখাল আর বৈষ্ণবী। তারাই কেয়ারটেকার, তারাই ঝি চাকর, রাঁধুনি। বয়স্কা স্বামী স্ত্রী, নিঃসন্তান। একতলার পেছন দিকের একখানা ঘরে তারা নিঃশব্দে থাকে। ডাকলে আসে, নইলে আসে না, নিয়ম করে দেয়া আছে। শরৎ শেষ হয়ে এলো। দুপুরেও আজকাল গরম নেই। রাত্রে একটু শীত পড়ে আর উত্তর দিক থেকে হাওয়া দেয়। লীনা মস্ত তোয়াল দিয়ে মুখ মুছলো, ঘাড় মুছলো। ঠান্ডা জলের প্রতিক্রিয়ায় গা একটু শিরশির করছে। ঘড়িতে তখন 4:45। 5টার সময় ববি রায়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। থিয়েটার শুরু হবে 6:30টায়। 1.5 ঘন্টা তো সময় হাতে থাকছে। তাহলে পাগলা ববি কেন তাকে থিয়েটার বাদ দিতে বলছে? কে জানে বাবা। লীনা কিছুই বুঝতে পারছে না। দোলনে সে একাডেমিতে হাঁ করে দাঁড়িয়ে থাকবে তার জন্য। দোলনের তো ফোন নেই, দোলনকে খবর দেওয়ার কোনো উপায়ও নেই। সিমলের মোড়ে গদায়ের চায়ের দোকানে খবর দিয়ে রাখলে সেই খবর দোলন পায়, কিন্তু এখন সেই শিমল অবধি ঠেঙাবে কে? একটা গাড়ি থাকলেও না হয় হতো। গাড়ি যে নেই এমনও নয়, দুখানা গাড়ি তাদের। পুরনো অ্যাম্বাসাডারটা তো ছিলই, সম্প্রতি মারুতিটা এসেছে, কিন্তু সে দুখানা তার মা আর বাবার। দুজনেই আবার জবরদস্ত কাজের লোক। লীনার একদা বিপ্লবী দাদা বিপ্লব করতে না পেরে টাকা রোজগারে মন দিয়েছিল। ভালো ইঞ্জিনিয়ার সে ছিলই। ব্যবসা করতে নেমেই টুকটাক নানা যোগাযোগে এত দ্রুত বড়লোক হতে লাগলো যে এ বাড়িতে বাপ আর ছেলের মধ্যে শুরু হয়ে গেল চাপা প্রতিদ্বন্দ্বিতা। সোরাব রুস্তম। তারপর দাদা বিয়ে করলো, বিশাল বাড়ি হাঁকড়ালো এবং বাপ মা বোনকে টাটা গুড বাই করে চলে গেল। দাদার বোধ হয় 3-4খানা গাড়ি। একদা বিপ্লবীকে এখন পেয়েছে এক সাংঘাতিক টাকার নেশা। হিংস্র একরোখা কাণ্ড জ্ঞানহীন অর্থোপার্জন। সেই ভয়ঙ্করী আকর্ষণের কাছে দুনিয়ার আর সবকিছুই তুচ্ছ হয়ে গেছে। আত্মীয় স্বজন তো দূরের কথা, নিজের বউ বাচ্চার প্রতিও তার কোনো খেয়াল নেই। বিশাল বিশাল কনস্ট্রাকশনের কাজ নিয়ে কলকাতা থেকে সৌদি আরব পর্যন্ত পাড়ি দিচ্ছে। দেশ বিদেশ ঘুরছে পাগলের মতো। বিপ্লবী দাদাকে পাগলের মতো ভালোবাসত লীনা, কিন্তু এই দাদাকে সে চিনেই না। দাদার কাছে গাড়ি চাইলে অবশ্য পাওয়া যাবে, সেটা লীনা জানে, কিন্তু চাওয়ার উপায় নেই। বাবা জানতে পারলে কুরুক্ষেত্র করবে। কি করে যে দোলনকে একটা খবর দেয়া যায়? ট্যাক্সির কোনো ভরসাও নেই, আর উত্তর কলকাতার যা জ্যাম, এখন বেরোলে 5টার মধ্যে ফেরা যাবে কিনা সন্দেহ। লীনা 1 কাপ চা খেল।
তারপর হল ঘরের ডিভানে শুয়ে একখানা ইংরেজি থ্রিলার পড়ার চেষ্টা করল, কিন্তু হলো না। বাড়িটা বড্ড খাঁ খাঁ করছে আজ। যতদিন দাদা ছিল এত ফাঁকা লাগতো না। এবারই লোকেরা শুধু টাকা চেনে, শুধু টাকা। তার বাবারও ওই এক নেশা, দিন রাত টাকা রোজগার করে যাচ্ছে। তারও মস্ত ব্যবসা কেমিক্যালসের। মা পর্যন্ত বসে নেই, মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ইংরেজি ম্যাগাজিন বের করেছে, তা নিয়ে ঘোর ব্যস্ত। এদের কারোর সঙ্গেই সম্পর্ক রচনা করে তুলতে পারেনি লীনা। ছেলেবেলা থেকেই এই ব্যস্ত মা বাবার কাছে অবহেলিত। নিজের মনে সে বড় হয়েছে। ঐশ্বর্যের মধ্যে থেকেও যে কতখানি শূন্যতা একজনকে ঘিরে থাকতে পারে তা লীনার চেয়ে বেশি আর কে জানে। এমনকি ওই যে ভ্যাগাবন্ড দোলন, সেও ওই শূন্যতাকে ভরে দিতে পারে না। গরিবের ছেলে বলে নানা কমপ্লেক্স আছে। হয়তো মনে মনে লীনাকে একটু ভয়ও পায়। বেচারা লীনা চাকরি নিয়েছে টাকার প্রয়োজনে তো নয়। এই 8 ঘরে ফাঁকা বাড়ি তাকে হানা বাড়ির মতো তাড়া করে দিন রাত। সকাল সন্ধে মা বাবার সঙ্গে দেখা হয়, দেখা না হওয়ার মতোই। দুজনে নিজেদের চিন্তায় আত্মমগ্ন, বিরক্ত, অ্যালুফ। সামান্য কিছু কথাবার্তা হয় ওই ভদ্রতা বসে, যে যার নিজস্ব বলয়ের মধ্যে বাস করে। লীনা ইচ্ছে করলেই বাবার কোম্পানিতে, দাদার কনসার্নে বা মায়ের ম্যাগাজিনে চাকরি করতে পারত। ইচ্ছে করেই করেনি। গোমরামুখ মা বাবার সংস্রবের চেয়ে অচেনা বস বরং অনেক ভালো। শুধু কপাল খারাপ, লীনা এমন একজনকে বস হিসাবে পেল যে শুধু গোমরামুখই নয়, পাগলও। ওয়ার্ড্রপ খুলে লীনা ড্রেস পছন্দ করছিল। দেশি বিদেশি অজস্র পোশাক। সে অবশ্য আজকাল তাঁতের শাড়ি বেশি পছন্দ করে। বেছে বেছে আজ সে জিন্স আর কামিজই বেশি পছন্দ করলো। সাজতে লীনার বিশেষ সময় লাগে না। মোটামুটি সুন্দরী সে। রূপ টান সে মোটেই ব্যবহার করে। মুখে একটু ঘাম তেল ভাব থাকলে তার মুখশ্রী আরো ভালো ফোটে। পায়ে একজোড়া রাবার সেলের সোয়েডের জুতো পরে নি। গয়না সে কখনোই পরে না, ঘড়ি পরে শুধু। হাতে 15 মিনিট সময় নিয়ে বেরিয়ে পড়বে লীনা। ওল্ড বালিগঞ্জ থেকে হেঁটে যেতে ওই 10 মিনিটের মতো লাগবে। সে একটু আস্তে হাঁটবে বরং। ব্যাগ থেকে একটা চুইংগাম বের করে মুখে পুড়ে নিল লীনা। কাঁধে ব্যাগ। বেরোবার জন্য ঘড়িটা একবার দেখে নি। আরো 2 মিনিট। বুকটা কি একটু কাঁপছে? দুর্বলতা বা নার্ভাসনেস দূর করতে সবচেয়ে ভালো উপায় হলো একটু ব্রিদিং করা, তারপর শবাসন। শরীর ফিট রাখতে লীনাকে অনেক যোগব্যায়াম আর ফ্রি হ্যান্ড করতে হয়েছে। এখনো সে তাও করে। লীনা বাইরের ঘরে সোফায় পা তুলে পদ্মাসনে বসে গেল। কিছুক্ষণ নিবিষ্টভাবে ব্রিদিং করে নিল। ঠিক 2 মিনিট। বাইরে রোদের তেজ মরে এসেছে। বেলা গুটিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। লীনা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে হাতে দোলাতে দোলাতে হাঁটতে লাগল। নির্দিষ্ট জায়গায় পৌঁছে লীনা দাঁড়ালো। এ তার চেনা জায়গা। গোটা অঞ্চলটাই তার চেনা। ছোট থেকে এখানেই সে বড় হয়েছে। লীনা দাঁড়িয়ে রইল। সময় বয়ে যেতে লাগলো। টিক 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 টিক। 5টা, 5টা 2, 5টা 5, 5টা 10, 5টা 15। লীনা ঘড়ি দেখল। না, তার কোনো দায় নেই আর অপেক্ষা করার। সময় ববি দিয়েছিলেন, ববি কথা রাখেননি। সুতরাং লীনা এখন যেখানে খুশি যেতে পারে। থিয়েটার 6:30। হাতে এখনো অনেক সময় আছে। লীনা ফিরে গিয়ে বাড়ি থেকে কিছু একটা খেয়ে আসতে পারে। বেশ খিদে খিদে পাচ্ছে তার। লীনা ফিরল। নির্জন রাস্তাটা ধরে সামান্য ক্লান্ত পায়ে হাঁটতে লাগলো। পিছনে বড় রাস্তা থেকে যে কালো গাড়িটা মোড় নিল সেটাকে লক্ষ্য করার কোনো কারণও ছিল না লীনার। মসৃণ গতিতে সমান্তরাল ছুটে এলো গাড়িটা নিঃশব্দে। লীনা কিছু বুঝবার আগেই প্রকাণ্ড বিদেশি গাড়িটার সামনের দরজা খুলে গেল। একটা হাত বিদ্যুৎ গতিতে বেরিয়ে এসে লীনার ডান কবজিটা চেপে ধরল। সে কিছু বুঝে উঠবার আগেই চকিত আকর্ষণে তাকে টেনে নিল ভিতরে। আরে আরে আরে, চেঁচাবেন না প্লিজ। আপনি? লীনা তালগোল পাকানো অবস্থা থেকে শরীরটাকে যখন সোজা ও সহজ করলো, গাড়িটা আবার বাঁয়ে ফিরে অন্য রাস্তা ধরেছে।
স্টিয়ারিং হুইলে এক এবং অদ্বিতীয় সেই পাগল ববি রায়। এর মানে কি মিস্টার রায়? ফিকশন। তার মানে? আমি কি মানে বই? তার মানে আপনার মাথায় গ্রে ম্যাটার এত কম কেন? আপনার আইকিউ কেন 0? আইনস্টাইনের আইকিউ কত ছিল জানেন? না। আমিও জানি না, তবে মনে হয় 0ই। জিনিয়াসদের আইকিউ দরকার হয় না, আইকিউ দরকার হয় তাদের যারা কুইজ কন্টেস্টে নামে। আপনি কি জিনিয়াস? অকপটে বলতে গেলে বলতেই হয় আমার মাথার দাম আছে। এ কস্টলি হেড মিসেস ভট্টাচার্য। আপনার মাথায় মিসেস নয়, মিস। ওই একই হলো। আপনার মাথায় গ্রে ম্যাটার খুবই কম। আপনি গাড়িটা থামান, আমি এক্ষুনি নেমে যাব। ববি রায় জবাব দিলেন না, পাত্তাও দিলেন না। পার্ক সার্কাসের পার্ক ঘুরে গিয়ে ডান ধারে একটা রাস্তা ধরলেন। রাস্তাটা বেশ নির্জন। কোথায় যাচ্ছেন? বয়ফ্রেন্ড। তার মানে? বয়ফ্রেন্ড মানে দরকার নেই, কিন্তু বানানটা দরকার। BOYFRIEND। কটা অক্ষর হলো? মাই গড, আপনি কি পাগল? ঠিক 9টা অক্ষর আছে, কিন্তু আমাদের কম্পিউটারের ঘর 8টা। সুতরাং আপনাকে একটা অক্ষর ড্রপ করতে হবে। ফ্রেন্ডের আই অক্ষরটা বাদ দিন, শুধু FREND এটা হলেই চলবে। তার মানে? আপনি কি ফাটা রেকর্ড? তার মানে করে যাচ্ছেন কেন? একটু চুপ করে সিচুয়েশনটা মাথায় নেয়ার চেষ্টা করুন। আই হেট ইউ। ধন্যবাদ, কিন্তু বানানটা শিখে নিন। বয়ফ্রেন্ড, ঠিক যেমনটি বললাম। আমি জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কম্পিউটার অপারেট করতে পারেন? জানি না। নো প্রবলেম। বলে ববি রায় তার হাওয়াই শার্টের বুক পকেট থেকে একটা কার্ড বের করে লিনার দিকে বাড়িয়ে দিলেন। ওটা কি? এটাতে হিন্ট দেওয়া আছে। কম্পিউটার চালু করে প্রথমে কোডটা ফিট করবেন, তারপর ইনফরমেশন ডিমান্ড করবেন। আমি পারবো না। পারতেই হবে, পারতেই হবে, পারতেই হবে। মিস্টার রায়, আমি আপনার স্লেভ নই। আপনার আচরণ বর্বরদের মতো। আপনি ভেরি ইজি। কম্পিউটার ইনফ্যাক্ট একটা ট্রেন্ড বাঁদরেও অপারেট করতে পারে। যদিও আপনার গ্রে ম্যাটারটা একটু কম, তবুও এই কাজটায় তেমন ব্রেন ওয়ার্কের দরকার নেই। মিস্টার রায়, ঠিক 7 দিন বাদে কোডটা বদলাতে হবে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। 7 দিনের মাথায়। মিস্টার রায়, গাড়ি থামান, আমি নেমে যাব। এবার ববি রায় লিনার দিকে তাকালেন, ভ্রু একটু ওপরে তুলে বললেন, সামনে ইস্টার্ন বাইপাস। এই জায়গা থেকে ফিরে যাওয়ার কোনো কনভেন্স নেই। তা হোক, কলকাতার রাস্তায় আমার একা চলাফেরা করা অভ্যেস আছে। ববি রায় নীরবেই গাড়িটা চালাতে লাগলেন। বিশ্রী এবড়ো খেবড়ো রাস্তা, অত্যন্ত ঘিঞ্জি বস্তি এবং নোংরা পরিবেশের ভেতর দিয়ে প্রকাণ্ড গাড়িটা ধুলো উড়িয়ে চলেছে। কিন্তু ভিতরটা শীত তাপ নিয়ন্ত্রিত আর গদি নরম বলে তেমন কষ্ট হচ্ছে না লিনার। ববি রায় বেশ কিছুক্ষণ বাদে বললেন, আমি একটু বাদেই নামবো, আপনি এই গাড়িটা নিয়ে ফিরে যাবেন। গাড়ি নিয়ে? কেন? আপনি তো গাড়ি চালাতে জানেন। জানি, কিন্তু আমি কেন গাড়ি নিয়ে ফিরবো? এই গাড়িটা আপনার নামে অফিসের লগবুকে আজ থেকে অ্যালট করা হয়েছে। কিন্তু কেন? কেন? গাড়িটা পছন্দ নয়? উফ, আমি কি পাগল হয়ে যাব? এটা বেশ ভালো গাড়ি মিসেস ভট্টাচার্য, খুব ভালো গাড়ি। তেলের খরচ কোম্পানি দেবে, চিন্তা করবেন না। লিনার মাথা এতই তালগোল পাকিয়ে গেছে যে সে এবার মিসেস ভট্টাচার্য শুনেও আপত্তি করতে পারল না। আসলে সে কথাই বলতে পারল না। ববি রায় ইস্টার্ন বাইপাসে গাড়ি বাঁদিকে ঘোরালেন। চওড়া ফাঁকা মসৃণ রাস্তা, দিনান্তের ছায়ায় ঢেকে যাচ্ছে চারিদিকের চরাচর। কুয়াশা জমে উঠেছে চারিদিকে। লিনা দরজার হাতলের দিকে হাত বাড়ালো। ববি রায় মাথা নাড়লেন। ওভাবে খোলে না, সুইচ আছে মিসেস ভট্টাচার্য, কিন্তু ওসব শিখে নিতে খুব বেশি গ্রে ম্যাটারের দরকার হবে না। এই যে এইখানে সুইচ, 4টে দরজার জন্য 4টে সুইচ। ওহ মাই গড! এত ভগবানকে ডাকছেন কেন বলুন তো? এখনো কিন্তু আপনি তেমন বিপদে পড়েননি। তার মানে? ববি রায় এবার হাসলেন। লিনা এই স্বল্প আলোতেও দেখল
এই রোগা খ্যাপাটে কালো লোকটার হাসিটা ভীষণ রকমের ভালো। ববি রায় হাসিটা মুছে নিয়ে বললেন, তবে বিপদে পড়বেন, হয়তো বেশ মারাত্মক বিপদেই, নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও। তার মানে? আপনার আজ একটা কথাতেই পিন আটকে গেছে। তার মানে তার মানে তার মানে ছাড়া অন্য কোনো ডায়লগ কি মাথায় আসছে না? না, আমি এসবের মানে জানতে চাই। অত কথা বলার যে সময় নেই আমার সময় বড্ড কম। খুন হয়ে যাওয়ার আগে আমাকে তাড়াতাড়ি আমার সবকিছু গুটিয়ে নিতে হবে। আপনি কেবল খুন খুন করছেন কেন? হ্যাঁ, আমি রোমান্টিক বাঙালিদের মতো মৃত্যু চিন্তা করি না মিসেস ভট্টাচার্যা। মিসেস নয়, মিস। ইরেলেভেন্ট। বয়ফ্রেন্ড মনে থাকবে? না থাকার কি আছে? আর ফর ইওর ইনফরমেশন, আমি কম্পিউটারের একটা কোর্স করেছিলাম, আমার বায়োডাটায় সে কথা লেখা ছিল। তাহলে তো আপনার আইকিউ বেশ হাই। হ্যাঁ? লীনা রাগে চিরবির করলো, কিন্তু কিচ্ছু বলতে পারল না। এই গাড়িটা নিয়ে এখন থেকে অফিসে যাবেন। সেফ গাড়ি, কাঁচগুলো বুলেট প্রুফ। বাড়িতে কি বলবো? বলবেন অফিস থেকে গাড়িটা আপনাকে দেয়া হয়েছে, সেটা মিথ্যেও নয়। আর কি করতে হবে? আপনি তো কবিতা লেখেন, আমার উপর একটা এপিটাফ লিখবেন, কেমন? অসহ্য। ববি রায় যেখানে গাড়িটা থামালেন সে জায়গাটা লীনার চেনা। ডান ধারে ওই দেখা যাচ্ছে যুবভারতী স্টেডিয়াম, ছড়ানো ছিটানো লোকালয়। ববি রায় বললেন, রাস্তাঘাট তো আপনি ভালোই চেনেন, গাড়ি নিয়ে একা ফিরে যেতে পারবেন তো? পারবো, কিন্তু কিন্তু তবে তার মানে এইসব শব্দগুলোকে বর্জন করতে হবে। এদেশের লোকেদের কোনো কাজই এগোতে চায় না ওইসব দ্বিধা দ্বন্দ্ব আর ভয়ের দরুন। আপনি যে একটা ইচ্ছে মতো মিস্ট্রি তৈরি করছেন না, তা কি করে বুঝবো? মিস্ট্রি তৈরি করব কেন? ববি রায়ের কি এতই বাড়তি সময় আছে? সেটাই বুঝতে পারছি না। মিস্ট্রি হয়তো একটা তৈরি হয়েছে, তবে সেটা আমি তৈরি করিনি। তাহলে শেষ অবধি আমাকে করতে হবে কি? একটা কোডেড ইনফরমেশন কম্পিউটার কি করা তো? না, ইনফরমেশনটা কিল করতে হবে যদি আমার মৃত্যু ঘটে তবেই। আমার মৃত্যু কোথায় কিভাবে হতে পারে তা তো আপনার জানার কথা নয়। আমি হাইডিং মানে কি বলুন তো? আত্মগোপন করা। হ্যাঁ হ্যাঁ, আর একটা সহজ বাংলাও আছে না, কি যেন, গা ঢাকা না কি যেন আছে। হ্যাঁ, আমি গা ঢাকা দিচ্ছি। অফিস পুরোপুরি আপনার হাতে, বি কেয়ারফুল। এইটুকু বলেই ববি রায় সুইচ টিপলেন। ড্রাইভারের দিককার দরজা খুলে গেল। ববি রায় নেমে দাঁড়ালেন। দরজা বন্ধ করার আগে লীনার দিকে ঝুঁকে তাকিয়ে বললেন, এই গাড়ির অটোমেটিক গিয়ার, পুরোপুরি ইলেকট্রনিক, স্মুথ ড্রাইভ। কিন্তু আপনি কথাটা শেষ করেননি। কোন কথাটা? ঠিক কখন আমাকে কম্পিউটার ইনফরমেশন কিল করতে হবে? ও, ঠিক খবর পেয়ে যাবেন। মৃত্যুকে লুকোনো যায় না। চলি। লীনা রাগে বিস্ময় দেখল লোকটা দরজাটা ঠেলে বন্ধ করে দিয়ে চোখের পলকে কোথায় অন্ধকারে মিলিয়ে গেল তা গাড়ির ভেতর থেকে ভালো বুঝতেই পারল না লীনা। এই বেশ বড় সড়ো অটোমেটিক অচেনা গাড়িটাই বা কেন জগদ্দলের মতো চাপিয়ে গেল তার ঘাড়ে, তাই বা কে বলবে? এই নির্জন রাস্তায় বসে চিন্তা ভাবনা করা এবং সময় কাটানো বিপজ্জনক। লীনা ড্রাইভারের সিটে বসলো। গাড়িটা স্টার্ট দিতে চেষ্টা করলো, হচ্ছিল না। বুকটা কাঁপছে লীনার। আচমকাই তাকে আপাত মস্তক শিহরিত করে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, Oh, darling, you forgot the key. অভিভূত লীনার কয়েক সেকেন্ড লাগলো ব্যাপারটা বুঝতে, কিন্তু কথা বলা গাড়ির কথা সে শুনেছে, মনে পড়ল। ড্যাশবোর্ডে প্রায় একটা জেট প্লেনের টার্মিনালের মতো নানান রকম আলোর নিশানা, অস্কৃত গোটাকুড়ি ডায়াল। খুঁজে পেতে চাবিটা বের করলো লীনা। গাড়ি চমৎকার শব্দহীন স্টার্ট নিল, তারপর অতি মসৃণ গতিতে ছুটতে শুরু করলো। মাঝে মাঝে সেই মোলায়েম পুরুষ কণ্ঠ বলতে লাগলো, Darling, don't forget the gear. It's time to change. Oh, sweet, sweet darling. You can handle a car. Now don't press the brake so hard. It gives me bad
Is it love? Press the blue button. এই বকাবাজ কণ্ঠটিকে বন্ধ করার উপায় জানা নেই লিনার। তাই সে দাঁতে দাঁত টিপে যত দূর সম্ভব গতিতে গাড়িটা চালাতে লাগলো। এখনো সময় আছে, একাডেমিতে গিয়ে দোলনকে ধরা যাবে। মোলায়েম দাড়ি, মধ্যম দীর্ঘ, ছিপছিপে প্যান্ট আর হ্যান্ডলুমের পাঞ্জাবি পরা, কাঁধে ঝোলা ব্যাগ। একাডেমির ফটকের ভিতরে উদাসীন মুখ নিয়ে দোলন দাঁড়িয়ে। গাড়িটা পার্ক করে দরজা খুলে নামতে যাবে এমন সময় পুরুষ কণ্ঠটি বলে উঠল, Oh, darling, you forgot the key. লিনা চাবিটা ড্যাশবোর্ড থেকে খুলে নিল। রিংয়ে দুটো চাবি, একটি দরজার। দোলন! দোলন গোল গোল চোখে তার দিকে চেয়ে বলল, আরে বাস, তুমি এ গাড়ি কোথায় পেলে? অফিস দিয়েছে। বেরে অফিস তো ক্যাম গাড়ি। শো শুরু হতে আর বাকি নেই, চলো। দোলন অনিচ্ছার সঙ্গে গাড়িটা থেকে চোখ ফিরিয়ে বলল, অফিস তোমাকে গাড়িও দেয়? দিল তো। তুমি তো শুনেছি মিস্টার রায়ের অফিসের সেক্রেটারি। সেক্রেটারি কি গাড়ি পাইলি না? তার উপর ওরকম একটা দুর্দান্ত গাড়ি। এমনিতে দেয়নি, অনেক ব্যাপার আছে, পরে বলবো। দুজনে বাগানের ভিতর দিয়ে হলের দিকে হাঁটছিল। হঠাৎ দোলন বলল, তুমি আমার পক্ষে বড্ড বড় লিনা, বড্ড হাই। তুমি এত কমপ্লেক্সে ভোগো কেন? বলছি তো সব বুঝিয়ে বলবো, শুনলে দেখবে আমি এখনো একজন নিতান্তই ছাপোষার সেক্রেটারি মাত্র। দোলন কোনো জবাব দিল না। নাটক দেখার সময়ও কোনো কথা বলল না, কাঁটা হয়ে বসে রইল। নাটক শেষ হলে লিনা বলল, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। দোলন প্রায় আঁতকে উঠে বলল, ওই গাড়ি নিয়ে উত্তর কলকাতায়? মাফ করো লিনা, ঢের বাস আছে, চলে যাব। উফ, তুমি যে কি প্রিমিটিভ না। আচ্ছা, অন্তত এসপ্ল্যানেড পর্যন্ত তো চলো। গাঁইগুঁই করে দোলন রাজি হলো, কিন্তু গাড়িতে উঠেই বিপত্তি। চাবিটা সবে ঢুকিয়েছে লিনা, গাড়ি অমনি বলে উঠল, I see you have a friend, darling. দোলন প্রায় বসা অবস্থাতেই লাফিয়ে উঠবার চেষ্টা করলো। কে কে কে? লিনা হেসে গড়িয়ে পড়ে বলল, ভয় পেও না, এসব ইলেকট্রনিক গ্যাজেটস আমেরিকান বড়লোকদের জন্য জাপান বানায়। দোলন নির্বাক বিস্ময়ে বসে রইল। পুরুষ কণ্ঠটি ভারী অমায়িকভাবে জিজ্ঞেস করল, Is it a boyfriend, darling? Good evening, boyfriend. Have a nice time. লিনার পরিষ্কার মনে আছে, ববি রায় যতক্ষণ গাড়ি চালাচ্ছিলেন ততক্ষণ কণ্ঠস্বরটি স্তব্ধই ছিল। ববি নেমে যাওয়ার সময় বোধহয় এই দুষ্টুমিটুকু করে গেছেন। বয়ফ্রেন্ড কথাটা দুবার ধাক্কা দিল লিনাকে। বয়ফ্রেন্ড, যদি ববি মারা যায় তাহলে? আচ্ছা লিনা, এ গাড়ি সত্যি তোমাকে অফিস থেকে দিয়েছে? বললাম তো, বিশ্বাস হচ্ছে না? হচ্ছে, তবে মনে হচ্ছে তুমি খুব বিগ বিগ ব্যাপারের মধ্যে চলে যাচ্ছ। না দোলন, বিগ ব্যাপার নয়, তবে আমি একটা মুশকিলে পড়েছি, তোমাকে একদিন সব বলবো। কি দরকার লিনা? What is your birthday, boyfriend? লিনা, আমার মনে হচ্ছে গাড়ির পিছনের সিটে কেউ লুকিয়ে আছে, একটু আলাদা জ্বালো না। লিনা একটু চমকে উঠল এই কথায়। খুঁজে পেতে আলোর বোতামটা পেয়েও গেল। না, পিছনের সিটে তো কেউ নেই, একদম ফাঁকা। লিনা লাইটটা নিভিয়ে দিয়ে বলল, এমন ভয় পাইয়ে দাও না মাঝে মাঝে। তোমার গাড়ি আমার জন্মদিন জিজ্ঞেস করছে কেন লিনা? না হয় করলই, তাতে তোমার পিছনের সিটে কেউ লুকিয়ে আছে বলে মনে হলো কেন? কেন মনে হলো? কারণ আজকেই আমার জন্মদিন, সন্দেহ হচ্ছিল আমার চেনা কোনো বন্ধুকে হয়তো তুমি গাড়িতে লুকিয়ে এনেছো, যে আড়াল থেকে রসিকতা করে যাচ্ছে। আজ Here is music for you, boyfriend. লিনা কিন্তু ভ্রু কুঁচকে ভাবছিল, দোলনের জন্মদিন কবে আমি নিজেও এতকাল জানতাম। সুতরাং এই গাড়ির ইলেকট্রনিক মগজেরও জানবার কথা। তবে কি কোনো সংকেত? বার্থডে, কটা অক্ষর হচ্ছে? ঠিক 8টা।
কম্পিউটারের একটা ঘর, পরবর্তী কোর্ট। তোমার বস কেমন লীনা? কেমন? কেন, ভালোই। মানে বয়স টয়স? আর ইউ জেলাস? আরে না না, বলোই না। 35 থেকে 38-এর মধ্যে। ম্যারেড? কি করে জানবো? খুব স্মার্ট না? ইউ আর রিয়েলি জেলাস। শোনো, তোমাকে একটা কথা বলি। ববি রায় বিশ্ববিখ্যাত লোক, ইলেকট্রনিক উইজার্ড। আমি কেন, পৃথিবীর কোনো মেয়ের দিকেই মনোযোগ দেওয়ার মতো সময় লোকটার নেই। যদি ম্যারিড হয়ে থাকে তবে ওর স্ত্রীর মতো হতভাগিনী কমই আছে। বুঝলাম। লোকটা দেখতে কেমন জানতে চাও? লম্বায় তোমার চেয়ে অন্তত 2 ইঞ্চি কম, কালো, রোগা, ছটফটে। দেখলে মনেই হবে না যে লোকটা জিনিয়াস। এসপ্ল্যানেড এসে গেল। দোলন কেমন সফোক্লিসের মতো নামলো। লিনার দিকে একবার তাকিয়ে হাতখানা একবার উপরে তুলে দায় সারা বিদায় জানিয়ে আবার ভিড়ে মিশে গেল। আগামীকাল লিনার অফিসে যাওয়ার কথা আগে থেকেই হয়ে আছে দোলনের। কাল লিনা মাইনে পাবে। দুজনের সন্ধ্যের খাবারটা পার্ক স্ট্রিটেই খাওয়ার কথা। নিরাপদে বাড়ি ফিরে এলো লিনা। শুধু সারাক্ষণই পুরুষ কণ্ঠের টিকা টিপ্পনি সয়ে যেতে হলো। কাল সকালে চেষ্টা করে দেখবে একবার কিভাবে ওটা বন্ধ করা যায়। বাড়িতে দুটো গ্যারেজ, গাড়িটা সুতরাং গাড়ি বারান্দার একধারে রাখতে হলো লিনাকে। যখন ঘরে এলো লিনা, তখন হঠাৎ রাজ্যের ক্লান্তি এসে শরীরে ভর করলো। একটা দিনে কত অদ্ভুত সব ঘটনা ঘটে গেল, কোনো মানে হয়? এখনো মনে হচ্ছে বোধহয় স্বপ্ন। খাওয়ার টেবিলে লীনার সঙ্গে তার বাবার দেখা হতেই কুঞ্চন সহ প্রশ্ন, তুমি কার গাড়ি নিয়ে এসেছো? অফিসের। অফিস তোমাকে গাড়ি দিচ্ছে কেন? একটা জরুরি কাজে কিছু ঘোরাঘুরি করতে হবে, তাই। তা বলে এত দামি গাড়ি? গাড়িটা তো আর দান করেনি, ধার দিয়েছে। কেন, অ্যাম্বাসাডার, ফিয়াট, মারুতি এসব তো ছিল। আমি অত জানি না, দিয়েছে, ব্যবহার করছি। তোমার দাদার হয়তো এরকম দামি গাড়ি আছে, তুমি তার কাছ থেকে। সন্দেহ হলে খোঁজ নিতে পারো, ওটা দাদার গাড়ি নয়। তোমার বস ববি রায়কে আমি কাল টেলিফোনে জিজ্ঞাসা করব। করো। ঠিক আছে, খেয়ে নাও। লীনা বৈষ্ণবীর দিকে চেয়ে চেয়ে বলল, খাবারটা আমার ঘরে দিয়ে এসো। মা অন্য ধার থেকে মেয়ের দিকে একবার তাকালো অবশ্য, তারপর বলল, তোমার রাগ করা উচিত নয়। এত বড় একটা আধুনিক গাড়ি তোমাকে অফিস থেকে দেবে কেন? ইউ আর জেলাস। লীনা সবেগে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বসেই খেলো লীনা। বৈষ্ণবী এঁটো কাটা সরিয়ে নিয়ে যাওয়ার পর সে তার ব্যাগ খুলে সেই কার্ডটা বের করলো। ববি রায়ের দেয়া, কম্পিউটার ক্রিয়াশীল করার কিছু সংকেত, ববি রায়ের ছাপা ফোন নম্বর ইত্যাদি। কার্ডটা উল্টাতেই চমকে গেল লীনা। শুধু চমকালো না, তার সারা শরীর রাগে রি রি করে কাঁপতে লাগলো, ঝাঁ ঝাঁ করতে লাগলো চোখ মুখ। সে অত্যন্ত জ্বালা ভরা চোখে চেয়েছিল ডট পেনে লেখা একটা লাইনের দিকে, আই লাভ ইউ। না, এর একটা বিহিত করা দরকার। দাঁতে দাঁত পিষে লীনা গিয়ে লিভিং রুমের টেলিফোনটা এক ঝটকায় তুলে ক্রুদ্ধ আঙুলে ববি রায়ের নম্বর ডায়াল করল। উপাস থেকে একটা নিরাসক্ত গলা বলে উঠল, Bobby Rai is not home. Bobby Rai is not home. লীনা তীব্র স্বরে বলল, দেন হোয়ার ইজ হি? উদাসীন গলা বলেই চলল, Bobby Rai is not home. 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 I hate him. I hate him. Bobby Rai is not home. Bobby Rai is not home. লীনা একটু থমকালো। সে যতদূর জানে এদেশে এখনো টেলিফোনে রেকর্ডেড মেসেজের তো ব্যবস্থা নেই, কিন্তু ববি রায়ের টেলিফোনে রেকর্ডেড মেসেজই শোনা যাচ্ছে। অবশ্য ইলেকট্রনিক্সের জাদুকরের পক্ষে এসব তো ছেলে খেলা। লীনা ঘরে ফিরে এলো এবং ঘুমের ওষুধ খেয়ে ঘুমোলো। পরদিন সকালে যখন অফিসে বেরোতে যাবে লীনা, তখন দিনের আলোয় গাড়িটা ভালো করে দেখল সে। জাপানি গাড়ি,
এর কত লাখ টাকা যে দাম তা ঠিক লীনা জানি না, কিন্তু এত দামি গাড়ি তার হাতে এত অনায়াসে ছেড়ে দেওয়াটার মানে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। গাড়ি স্টার্ট দিতে যাবে লীনা, চাবিটা ঘোরানো মাত্র সেই মোলায়েম পুরুষকণ্ঠ বলে উঠল, Good morning, darling. I love you. অসহ্য। লীনা পাগলের মতো যন্ত্রপাতি নাড়াচাড়া করলো গলাটাকে বন্ধ করার জন্য, কিন্তু পারল না। তারপর চুপ করে বসে রাগে বড় বড় শ্বাস ফেলতে লাগলো। তারপর মাথার মধ্যে যেন খট করে একটা আলো জ্বলে উঠল। তাই তো, আই লাভ ইউ, এটা তো প্রেমের বার্তা নয়। আই লাভ ইউতে যে মোট 8টা অক্ষর। লীনা একাই একটু হাসল, মাথাটা এবার ঠান্ডা হয়ে গেল। গাড়ি ছাড়ল সে। অফিসে এসে নিজের ঘরখানায় বসে একটু কাগজপত্র গুছিয়ে নিল সে। তারপর উঠে ববি রায়ের চেম্বারে গিয়ে ঢুকল। ঢুকেই আপাদ মস্তক শিউরে উঠল সে। একটা লম্বা চেহারার যুবক শীষ দিতে দিতে টেবিলের ওপর ঝুঁকে কি যেন খুঁজছে, খুব নিশ্চিন্ত ভঙ্গি। লীনা হঠাৎ ধমকে উঠল, হু আর ইউ? যুবকটিও ভীষণ চমকে উঠল। শুধু চমকালোই না, শটান দুটো হাত মাথার উপর তুলে দাঁড়ালো, যেন কেউ তার দিকে পিস্তল তাক করেছে। তারপর হাত দুটো নামিয়ে বলল, ও, আপনার তো পিস্তল নেই দেখছি। না, আমার পিস্তল নেই। কিন্তু আপনি কে? এ ঘরে আপনার কি দরকার? পিস্তল আমারও নেই, কিন্তু আমার যা কাজ তাতে একটা পিস্তল থাকলে ভালো হতো। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। লীনা অবাক হয়ে ছেলেটাকে ভালো করে দেখল। বয়স 25-এর মধ্যেই, ছিপছিপে খেলোয়াড়োচিত মেদহীন চেহারা, তবে বুদ্ধির বিশেষ ছাপ নেই মুখে। মুখশ্রী বেশ ভালো, পরনে জিন্স আর একটা সাদা কুর্তা। লীনা টেবিল থেকে ইন্টারকম টেলিফোনটা তুলে নিয়ে বলল, আপনি যেই হন ট্রেসপাসার। আমি অফিস সিকিউরিটিকে ফোন করছি, যা বলার তাদের কাছে বলবেন। প্লিজ কথাটা শুনুন। কি কথা? আমি ট্রেসপাসার ঠিকই, কিন্তু আমার কোনো খারাপ মতলব ছিল না। আপনি অফিসের টপ সিকিউরিটি জোনে ঢুকেছেন। আপনি এ ঘরে ঢুকে সার্চ করছিলেন। আপনাকে পুলিশে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। ছেলেটা একটা চেয়ারে ধপ করে বসে পড়ে কাহিল গলায় বলল, কিন্তু কিন্তু এর চেয়ে অনেক বেশি গুরুতর কাজ করতেই যে আমাকে এখানে পাঠানো হয়েছিল। কি কাজ? বলাটা কি ঠিক হবে আপনাকে? তাহলে সিকিউরিটিকে ডাকতেই হয়। না না, বলছি, কিন্তু প্লিজ আমাকে বিপদে ফেলবেন না। যা বলার সংক্ষেপে বলুন। এদিকে ছেলেটা রীতিমতো ঘামছিল। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে বলল, আমি একজন লাইসেন্সড প্রাইভেট ডিটেকটিভ। শুনেছি। তারপর? আমার অফিসটা 30 নম্বর ধর্মতলায়। লীনা একটা প্যাড টেনে চট করে নোট করে নিতে লাগলো। প্রায় 1 বছর হলো আমি অফিস খুলে বসে আছি। মক্কেল জোটে না, বুঝলেন তো। বেকার মানুষ, কি আর করব। তবে বুঝতে পারছিলাম এদেশের ডিটেকটিভদের ভাত নেই। কিন্তু ছেলেবেলা থেকে ডিটেকটিভ হওয়ার বড় শখ ছিল আমার। গাদা গাদা গোয়েন্দা গল্প পড়ে পড়ে। আপনার জীবনটা সংক্ষেপ করে কাজের কথায় আসুন। আসছি। বলছিলাম না, অনেকদিন ধরে কাজকর্ম জোটেনি। হঠাৎ কাল সকালে অফিসে এসে একখানা খাম পেলাম, ভিতরে 5টা 100 টাকার নোট। আমার নিজস্ব কোনো বেয়ারা বা অফিস বয় নেই। একজন ভাগের বেয়ারা ওই জল আর চা এনে দেয়। কে যে খামটা কখন রেখে গেছে তা সে বলতে পারল না। খামের উপর আপনার নাম লেখা ছিল? ছিল, ওই টাইপ করা। তারপর? ওই কাল বিকালের দিকে একটা ফোন এলো। আমার নিজস্ব ফোনও নেই, বুঝলেন। পাশে একটা সাপ্লায়ারের অফিস আছে, তাদেরই ফোন। ফোন ধরতেই একটা গম্ভীর গলা বলে উঠল, টাকাটা পেয়েছেন? আমি বললাম হ্যাঁ, কিন্তু কিসের টাকা? লোকটা বলল, আরও টাকা রোজগার করতে চান? বললাম হ্যাঁ চাই। লোকটা তখন বলল, তাহলে ঠিকানা দিচ্ছি, সেখানে কাল সকাল 9টার মধ্যে চলে যাবেন। ববি রায় নামে একজনকে নিখুঁতভাবে খুন করতে হবে। লীনার হাত থেকে ডট পেনটা খসে পড়ে গেল। ছেলেটা আবার রুমালে কপাল মুছল, একটু
কাঁপা গলায় বলল, ম্যাডাম ম্যাডাম সবটাকে শুনুন। বলুন। আমি সঙ্গে সঙ্গে বললাম এই কাজ আমি করতে পারবো না। লোকটা বলল পারতেই হবে, নইলে বিপদে পড়বেন। কাজটা খুব সোজা। 9টা থেকে 10টা অবধি ববিরাই একা থাকেন, তার সেক্রেটারি আসে 10টায়। ঘরে ঢুকবার সময় নক করবেন না, সোজা ঘরে ঢুকে পড়বেন। তখন ববিরাই নিশ্চয়ই খুব মন দিয়ে কোনো কাজ করবেন, আপনাকে লক্ষ্যও করবেন না। ববিরাই বাস্তব জগতে খুব কমই থাকেন। একখানা ভালো ড্যাগার নিয়ে যাবেন, বুঝলেন, দুদিকে ধারওয়ালা, পেটে বা বুকে কোথাও একটা পুশ করে দেবেন। তারপর বডিটা ডেস্কের তলায় ঢুকিয়ে বেরিয়ে আসবেন। আর হ্যাঁ, হাতে অবশ্যই 10 দানা পরে নেবেন। আপনি রাজি হলেন? না, রাজি হচ্ছিলাম না, কিন্তু লোকটা বলল কাজটা আপনি করবেন বলে ধরে নিয়ে আমরা অলরেডি 5,000 টাকা আপনাকে পাঠিয়ে দিয়েছি। টেবিলে ফিরে গিয়ে আপনি টাকাটা পেয়ে যাবেন বলে এই ফোনটা কেটে দিল। পেয়েছিলাম ওই সাদা খামে কর করে 5,000 টাকা। বেয়ারা এবারও বলতে পারেনি খামটা কে রেখে গেল, যদিও বলা সম্ভবও নয়। ও বাড়িতে পায়রার খোপের মতো রাশি রাশি অফিস, 1000 লোকের আনাগোনা। টাকাটা পেয়ে আপনি কি ঠিক করলেন? কি ঠিক করব? আমি জীবনে কখনো খুন খারাপই করিনি। আর মিস্টার রায়কে খুন করার জন্য আমাকে কেন লাগানো হলো আমি তো তাও বুঝতে পারছি না। তবে আমার না খুব কৌতূহল হয়েছিল, খুব কৌতূহল। আমি ঠিক করলাম আজ এসে আমি ববি রায়ের সঙ্গে দেখা করে যাব। লোকটা কে বা কি এবং কেন ওকে খুন করার জন্য এত টাকা কেউ খরচ করতে চাইছে তা জানার জন্যই আমি আজকে এসেছিলাম। এসে শুনলাম উনি নেই, তাই তার ঘরে ঢুকে পড়লেন? ওই কাজটা আমি খুব ভালো করতে পারি। অ্যাকচুয়ালি মশা মাছির মতো না, যে কোনো জায়গায় ঢুকে যেতে পারি, কেউ আমাকে আটকাতে পারে না। বুঝলাম, কিন্তু এ ঘরে আপনি কি খুঁজছিলেন? ওটা আমার মুদ্রা দোষ, বুঝলেন। এই যেখানেই যাই সেখানেই কাগজপত্র নথি এইসব খুঁজে দেখা আমার স্বভাব। কি যে খুঁজছি তা ভালো করে জানিও না। আপনার কথা আমি একটুও বিশ্বাস করছি না। অবিশ্বাস্যই বটে, কেউ বিশ্বাস করবে না। কিন্তু কিন্তু এই আমার কার্ডটা দেখুন, খোঁজ খবর নিন। আমি জেনুইন ইন্দ্রজিৎ সেন, প্রাইভেট ডিটেকটিভ। আপনি অপেক্ষা করুন, সিকিউরিটি এসে আপনাকে সার্চ করবে। হ্যাঁ, সার্চ? এই সে তো আপনিই করতে পারেন। এই এই দেখুন না, এই এছাড়া আমার কাছে আর কিছু নেই। আপনি চাইলে দেখতে পারেন খুঁজে। পুরুষ মানুষের বডি সার্চ করা মেয়েদের পক্ষে শোভন নয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তবে আমাকে বিশ্বাস করলে আপনি ঠকবেন না, বুঝলেন। লীনা কিন্তু একথা বিশ্বাস করল না। ইন্দ্রজিতের কার্ডে ছাপা ফোন নম্বরে সে ডায়াল করল, ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল সাপ্লায়ার্স। লীনা শুনতে পেল একটা বেশ ভিড়াক্রান্ত অফিসের গন্ডগোল ভেসে আসছে ফোনে। সে একটু উঁচু গলাতেই জিজ্ঞেস করলো, মিস্টার ইন্দ্রজিৎ সেনকে একটু ডেকে দিতে পারেন? ধরুন, দেখছি। একটু বাদেই গলাটা বলল, না, এখনো আসেনি। কিছু বলতে হবে? না ধন্যবাদ। আপনাদের অফিসটা কত নম্বর ধর্মতলা? 30 নম্বর। ধন্যবাদ। লীনা ফোনটা রেখে দিল। ইন্দ্রজিৎ তার দিকে চোরের মতো চেয়েছিল। গলা খাঁকারি দিয়ে বলল, বিশ্বাস করলেন? না, ওই ফোন নম্বরে হয়তো আপনার লোকই বসে আছে, অথবা ইন্দ্রজিৎ সেনের নাম ভারিয়ে আপনি অন্য কেউ হতে পারেন। ছেলেটা বুঝদারের মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ, তা তো হতেই পারে, আর হয়ও। তাহলে এখন আমার কি করা উচিত? উচিত পুলিশে দেওয়া, কিন্তু আমি তো কিছু লুকোইনি। আচ্ছা, আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে একবার আমার অফিসে গিয়ে ঘুরে আসতে পারেন। সেখানে অন্তত 100 জন লোক আমাকে জেনুইন ইন্দ্রজিৎ সেন বলে আইডেন্টিফাই করতে পারবে। নিতান্তই ছাপোষা চেহারার এই লোকটাকে আর বেশি ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছে হলো না লীনার। তবে সে একেবারে ছেড়েও দেবে না। লীনা উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি পরে খোঁজ নেব, আপনি আসুন। লোকটা দরজা খুলে বেরিয়ে যেতেই লীনা সিকিউরিটিকে ফোন করলো। ববি রায়ের সেক্রেটারি বলছি। জিন্স আর সাদা কামিজ পরা একজন বছর 25-এর লোক এই মাত্র বেরিয়ে গেল। তাকে আটকান, সার্চ হিম, ক্রস এক্সামিন হিম প্রপারলি।
আইডেন্টিফাই করুন, ভেরি আর্জেন্ট। লিনা উঠে দরজাটা লক করলো, তারপর সুইচ টিপে ভিডিও ইউনিটটা বের করে আনলো গুপ্ত চেম্বার থেকে। তারপর কোড দিল বয়ফ্রেন্ড। পর্দায় ফুটে উঠল নো অ্যাক্সেস, ট্রাই সেকেন্ড কোড। লিনা আবার চাবি টিপল বার্থডে। পর্দায় ফুটল নো অ্যাক্সেস, ট্রাই থার্ড কোড। লিনা আবার কোড দিল আই লাভ ইউ। পর্দায় ফুটে উঠল কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ডান ইট। এর মানে কিছুই বুঝতে পারল না লিনা। দাঁতে দাঁত চেপে রাগে সে ফুঁসতে লাগলো। ববি রায় কোনো প্র্যাকটিক্যাল জোক করে গেছেন কি? নো অ্যাক্সেস। লিনা টপ করে লেখাটা মুছে চাবি টিপল নো অ্যাক্সেস। পর্দায় ফুটে উঠল দ্যাটস ক্লেভার অফ ইউ মিসেস ভট্টাচার্য। লিনা দু হাতে কপাল চেপে ধরে বলল, ও গড, লোকটা কি ভীষণ বাজি, স্কাউন্ড্রেল স্কাউন্ড্রেল। ভিডিও ইউনিটটা আবার যথাস্থানে নামিয়ে দিয়ে লিনা ববি রায়ের ঘর থেকে বেরিয়ে এসে নিজের চেম্বারে বসল। ভাবতে লাগলো, মাথাটা গরম, কান ঝাঁঝা করছে। হ্যালো, সিকিউরিটি বলছি ম্যাডাম, লোকটার নাম ইন্দ্রজিৎ সেন। সার্চ করে তেমন কিছু পাওয়া যায়নি। বাড়ি পাইকপাড়ায়, অফিস ধর্মতলায়। লোকটার বিরুদ্ধে কোনো স্পেসিফিক চার্জ থাকলে বলুন, পুলিশে হ্যান্ড ওভার করে দেবো। নেই, ওকে ছেড়ে দিন। লিনা কিছুক্ষণ ভূতগ্রস্তের মতো বসে রইল, তারপর উঠে আবার ববি রায়ের ঘরে ঢুকলো। দরজাটা লক করে ভিডিও ইউনিট নিয়ে বসে গেল। বয়ফ্রেন্ড, বার্থডে, আই লাভ ইউ, নো অ্যাক্সেস। পরপর একই উত্তর দিয়ে গেল সেই যন্ত্র। শেষ উত্তরটার দিকে অনেকক্ষণ চেয়ে রইল লিনা। দ্যাটস ক্লেভার অফ ইউ মিসেস ভট্টাচার্য। একটু বিদ্রুপ আর তাচ্ছিল্য মেশানো মন্তব্যটা বিছের হুলের মতো বিঁধে রইল লিনার মনের মধ্যে। হ্যামবাক, ইনসোলেন্ট, মেগালোম্যানিয়াক। বেশ কিছু চিঠিপত্র টাইপ এবং কয়েকটা মেসেজ পাঠানোর ছিল লিনার। বসে বসে চুপচাপ সে কাজই করে গেল। তারপর টিফিন খেলো। এরই ফাঁকে একবার অ্যাকাউন্টসে ফোন করলো। যে কোনো অফিসারের গতিবিধি অ্যাকাউন্টসই দিতে পারে, ওদের কাছে সকলের টিকি বাঁধা। মিস্টার রায় কি কলকাতায় নেই? উনি আমার জন্য কোনো মেসেজ রেখে যাননি? হ্যাঁ, উনি আজ ভোরের ফ্লাইটে বোম্বে গেছেন, তারপর ইউরোপে যাচ্ছেন আজ রাতে। ইউরোপে কোথায়? ওই প্রথমে প্যারিস, তারপর আরো অনেক জায়গায়। ধন্যবাদ। লিনা আরও কিছুক্ষণ কাজ করল। এক ফাঁকে ক্যাশ কাউন্টার থেকে সে বেতনও নিয়ে এলো। 5টা বাজতে যখন 5 মিনিট, তখন রিসেপশন থেকে ফোন এলো। দোলন এসেছে, অপেক্ষা করছে। হাঁপ ছেড়ে বাজলো লিনা। ব্যাগটা গুছিয়ে নিয়ে উঠে পড়ল। বেরোতে যাবে, ঠিক সেই সময় মারাত্মক ফোনটা এলো। হ্যালো। হ্যালো, আমি মিস লিনা ম্যাডামের সঙ্গে কথা বলতে চাই। আমি লিনা, বলুন। আপনি ইন্দ্রজিৎ সেনকে চেনেন? কে ইন্দ্রজিৎ? প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রজিৎ সেন। ও হ্যাঁ, স্মল টাইম প্রাইভেট আই। কি ব্যাপার? ব্যাপারটা সিরিয়াস। আমি ওর পাশের অফিসে কাজ করি, ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল সাপ্লায়ার্স। আমি ওর বন্ধু। আজ দুপুরে অফিসে এসে ও আমাকে বলল, ওর যদি কিছু হয় তাহলে যেন আপনাকে একটা খবর দিই। কি হয়েছে? ইন্দ্র মারা গিয়েছে। দুপুরে কেউ এসে স্ট্যাপ করে গিয়েছে। দরজার তলা দিয়ে করিডোরে রক্ত আসায় আমরা টের পাই। লিনার হাত কাঁপছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। কোনোক্রমে জিজ্ঞেস করলো, সত্যি বেঁচে নেই? না, অনেকক্ষণ আগেই মারা গিয়েছে। পুলিশ এসে একটু আগে ডেড বডি নিয়ে গেল। আপনি ওর কেউ হন? না। আপনার সঙ্গে কোনো ইন্টিমেসি ছিল না? মোটেও না, আজ সকালে মাত্র কয়েক মিনিটের আলাপ। ম্যাডাম, কিছু মনে করবেন না। 11টা নাগাদ অফিসে এসে ও আমাকে করিডোরে ডেকে নিয়ে গিয়ে হাতে একটা চিরকুট দেয়, দিয়ে বলে আমার একটা বিপদ ঘটতে পারে। শুনুন, আমার যদি কিছু হয় তাহলে এই চিরকুটে যার নাম আর ফোন নাম্বার দেওয়া আছে তাকে একটা খবর দিও। বলো উনি যেন আমার অফিসে একবার আসেন। কিন্তু কেন? আমি তোকে ভালো করে চিনতামও না। জানি না ম্যাডাম, তবে এমনভাবে ও কথাটা বলেছিল যাতে মনে হয় আপনি ওর খুব কাছের কেউ। যাকগে, আপনি কি আসতে পারবেন? লিনা অতি দ্রুত ভাবতে লাগলো।
কিন্তু কিছু স্থির করতে পারল না। লোকটা নিজেই আবার বলল, শুনুন ম্যাডাম, আমি অফিসে 6:30 অবধি থাকবো। 5:30টার পর অফিসে আমি ছাড়া আর কেউ থাকে না। ইন্দ্রজিতের ঘর পুলিশ সিল করে দিয়েছে, কিন্তু আমাদের অফিস রেকর্ড রুমের ভিতর দিয়ে ওর ঘরে যাওয়ার একটা ছোট ফোকর রয়েছে। পুলিশ ওটা দেখতে পায়নি। কিন্তু আমি গিয়ে কি হবে তা তো বুঝতে পারছি না। সে আপনি ঠিক করবেন। ইন্দ্রজিৎ আমার খুব বন্ধু ছিল। ওর শেষ অনুরোধ রাখতে আমি এই রিস্কটুকু নিতে পারি। যদি আপনি চান তাহলে ওর ঘরে ঢোকার বন্দোবস্ত করে দিতে পারি। আমি এখনই কিছু বলতে পারছি না। ঠিক আছে, তবে জানিয়ে রাখলাম আমি 6:30 অবধি অফিসে থাকবো। আমার নাম দুর্গাচরণ দাশগুপ্ত। লীনা ফোনটা রেখে কিছুক্ষণ অভিভূত হয়ে বসে রইল। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? সত্যিই মারা গেছে লোকটা? খুন? লীনা টান হয়ে বসে কিছুক্ষণ নীরবে ব্রিদিং করলো, তারপর উঠে পড়ল। রিসেপশনে দোলন চোর চোর মুখ করে বসে আছে। এই অফিসের ফান্ডা একটু বেশি। দোলন যখনই আসে তখনই অস্বস্তি বোধ করে। ইনফিরিয়রিটি কমপ্লেক্সে সবসময় কাতর হয়ে থাকে। দোলনকে ওই গহ্বর থেকে আজও টেনে বের করতে পারেনি লীনা। দুজনে নীরবে বেরিয়ে এলো। বাইরে রোদ মরে আসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু। দোলন, একটা জায়গায় যাবে? কোথায়? ধর্মতলা স্ট্রিটের একটা অফিসে। ধর্মতলায় তোমার আবার কি কাজ? কি যে কাজ তা জানি না, কিন্তু চলোই না, তুমি থাকলে ভালো হবে। আজ আমাদের কি প্রোগ্রাম ছিল লীনা? গঙ্গার ধারে বেড়ানো, পার্ক স্ট্রিটে ডিনার। সেগুলো কি বাতিল করেছো? আরে না, বাতিল করব কেন? ধর্মতলায় আমার কয়েক মিনিটের কাজ। তুমি গাড়িতে বসে থেকো, আমি চট করে ঘুরে আসবো। তোমার ওই ভুতুড়ে গাড়িতে আমি একা? ওরে বাবা! চাবি খুলে নিলে গাড়ি কোনো কথা বলবে না, ভয় নেই। 30 নম্বর ধর্মতলা খুঁজে বের করতে কোনো অসুবিধা হলো না লীনার। বাড়িটা পুরনো, ভারী ঘিঞ্জি, সরু সিঁড়ি উঠে গেছে ঊর্ধ্বপানে। 3 তলার ল্যান্ডিংয়ে উঠে লীনা ঘড়ি দেখল, 6:45। বেশিরভাগ অফিসই বন্ধ, করিডোরটা নির্জন। শুধু শেষ প্রান্তে একটা ঘরে আলো জ্বলছে। বাইরে সাইনবোর্ড, ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল সাপ্লায়ার্স। তার আগে আর একখানা ঘর। তার বাইরে টুলের ওপর একজন পুলিশ বসে আছে। পুলিশ দেখে বেশ একটু সাহস হলো লীনার। লীনা দরজায় দাঁড়াতেই একটা লোক চমকে মুখ তুলে তাকালো। বয়স বেশি নয়, ইন্দ্রজিতের মতো, স্বাস্থ্যহীন, রুগ্ন চেহারা, মুখখানায় গভীর বিষাদ। আপনি কি মিস ভট্টাচার্য? হ্যাঁ। আসুন। লীনা ঘরে ঢুকে চারিদিকটা ভালো করে দেখল। চেয়ার টেবিলে 6 লাভ, অনেক স্টিলের আলমারি, অফিস টফিস যেমন হয় আর কি। লোকটা একটু ভীত গলায় বলল, ধরা পড়লে আমার জেল হয়ে যাবে, তবু ইন্দ্রর কথাটা আমি ফেলতে পারছি না। আসুন, রেকর্ড রুম ওই পিছন দিকে। লীনার হাত পা অবশ হয়ে আসছিল। জেনে শুনে এসে বোকার মতো কোনো ফাঁদে পা দিচ্ছে না তো? লোকটা অফিসের চেয়ার, টেবিল, আলমারি, ক্যাবিনেট ইত্যাদির ফাঁক দিয়ে গোলক ধাঁধার মতো পথে লীনাকে একদম পিছন দিকে আর একটা ঘরে এনে হাজির করলো। দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে বলল, এই ঘর। লীনা অবাক হয়ে দেখল একটা বদ্ধ কুঠুরি। মেঝে থেকে সিলিং অবধি শুধু স্টিলের তাক, আর তাতে রাশি রাশি ফাইলপত্র। আসুন বলে লোকটা দুটো তাকের মাঝখানে সরু ফাঁকের মধ্যে ঢুকে গেল। তারপর সাবধানে কাঠের পার্টিশন থেকে একখানা পাটা সরিয়ে আনলো। এই হলো দরজা, যাবেন ভিতরে? ভয় করছে না তো? আমার কিন্তু করছে। লীনা অবিশ্বাসের চোখে ফাঁকটার দিকে চেয়ে থেকে বলল, ডেড বডি তো ভিতরে নেই। না, তবে রক্ত আছে, মেঝে ময়। ও বাবা! মিস ভট্টাচার্য, আমি বলি কি, আপনি একবার ভিতরটা ঘুরে আসুন। মনে হয় আপনাকে খুব জরুরি কিছু জানানোর ছিল। লীনা চোখ বুজে কিছুক্ষণ দম ধরে রইল। তারপর ফাঁকটা দিয়ে ইন্দ্রজিতের অফিসে ঢুকলো। ছোট একখানা ঘর, 6x8 হতে পারে। লীনাদের বাথরুমও এর চেয়ে ঢের বড়। ঘরে একখানা ডেস্ক আর একটা স্টিলের আলমারি। পিছন থেকে দুর্গাচরণ ফিসফিস করে বলল, সাবধানে পা ফেলবেন।
লীনা সিটিয়ে দাঁড়িয়ে গেল। ঘরে যেন একটা গা গুলানো গন্ধ। প্লিজ কোনো শব্দ করবেন না। ডেস্কের নিচের ড্রয়ারে একটা লেজার বই আছে, ওর যা কিছু ইনফরমেশন ওটাতেই থাকতো। লীনা নিঃশব্দে ডেস্কের নিচের ড্রয়ারটা খুলল, লেজার বইটা বের করে আনলো। দুর্গাচরণের রেকর্ড রুমে ফিরে এসে পাতা উল্টাতে লাগলো। দুর্গাচরণ পাশেই দাঁড়িয়ে, তার শ্বাস কাঁপছে, হাত কাঁপছে। লেজার বইটা একরকম ফাঁকা। প্রথম পাতাতেই একটা এন্ট্রি, জনৈক বি রায়ের কাছ থেকে পারিশ্রমিক বাবদ 500 টাকা পাওয়া গেছে। পরপর বি রায়ের নামে আরো কয়েকটা এন্ট্রি। দুর্গাচরণ বলল, বি রায় ছিলেন বলতে গেলে ইন্দ্রজিতের একমাত্র মক্কেল। বি রায়? এটা কে? চিনি না, কখনো দেখিনি, তবে পুরো নাম ববি রায়। ববি রায়? দুর্গাচরণ মাথা নেড়ে বলল, সম্ভবত লীনা ভট্টাচার্য নামে কোনো এক মহিলার পিছনে গোয়েন্দাগিরির জন্য ববি রায় ওকে লাগিয়েছিলেন। মাই গড! বোধহয় আপনি। লীনা কোনো জবাব দিতে পারল না। দুর্গাচরণ হাত বাড়িয়ে খাতাটা নিয়ে বলল, মনে হয় এই ইনফরমেশনটুকু আপনাকে জানানোর জন্যই ইন্দ্র একবার আপনাকে এখানে আসতে বলেছিল। লীনা প্রায় কাঁদো কাঁদো হয়েই বলল, কিন্তু আমার পিছনে গোয়েন্দা লাগানোর মানে কি? তা তো জানি না, তবে ইন্দ্র প্রায় বলতো ববি রায় অত্যন্ত বিপজ্জনক লোক, তার সঙ্গে খুব সমঝে চলতে হয়। বিপজ্জনক? কতখানি বিপজ্জনক? দুর্গাচরণ খাতাটা রুমাল দিয়ে মুছতে মুছতে বলল, এর উপর আমাদের হাতের ছাপ থেকে যাওয়াটা উচিত হবে না। দাঁড়ান, আমি এটা জায়গা মতো রেখে আসি। ফোকর দিয়ে দুর্গাচরণ ইন্দ্রজিতের ঘরে ঢুকে গেল। লীনা টের পেল তার হাত পা থরথর করে কাঁপছে, রাগে উত্তেজনায় মাথাটা গুলিয়ে যাচ্ছে। তার সম্পর্কে তত ইনফরমেশন তাহলে এভাবেই সংগ্রহ করেছিল ববি রায়। কিন্তু কেন কেন কেন? দুর্গাচরণ ফিরে এসে তক্তা দিয়ে ফাঁকটা বন্ধ করে দিল। তারপর বলল, আপনি একটু সাবধানে থাকবেন মিস ভট্টাচার্য। কেন বলুন তো? আমার সন্দেহ হচ্ছে ইন্দ্রর মৃত্যুর সঙ্গে ববি রায়ের একটা যোগ আছে। ইন্দ্রজিতের তো ববি রায় ছাড়া কোনো মক্কেল ছিল না। কিন্তু উনি তো বলেছিলেন ববি রায়কে খুন করার জন্য ওকে পাঠানো হয়েছিল। হতেও পারে, আবার নাও হতে পারে। ডিটেকটিভরা সত্যি কথা কমই বলে। আমি যাচ্ছি। আসুন, দরকার হলে যোগাযোগ করবেন। লীনা করিডর পার হয়ে লম্বা সিঁড়ি ধীর পায়ে ভেঙে নেমে এলো। অত্যন্ত বিবর্ণ মুখে দোলন গাড়িতে বসে আছে। কি হয়েছে লীনা? তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? লীনা স্টিয়ারিংয়ে বসে দুহাতে মুখ ঢাকলো। অবরুদ্ধ কান্নাটাকে কিছুতেই আর আটকাতে পারল না। আরে কাঁদছো কেন? কি হয়েছে? লীনা কোনো জবাব দিল না। দোলনের একবার ইচ্ছে হলো ওর পিঠে হাত রাখার। হাতটা তুলেও আবার সংবরণ করে নিল। মনে হলো কাজটা ঠিক হবে না। লীনা, কি হয়েছে বলবে না? প্রাণপণে কান্না গিলতে গিলতে লীনা বলল, তোমাকে একদিন সব বলবো দোলন, তবে আজ নয়। কেউ তোমাকে অপমান করেনি তো? লীনা চোখ দুটো রুমালে মুছে নিয়ে বলল, করেছে, ভীষণ অপমান করেছে, কিন্তু আই শ্যাল টিচ হিম এ গুড লেসন। দোলন একটু চুপ করে থেকেই বলল, তুমি যখন ভিতরে গিয়েছিলে তখন এখানেও একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে? আমি চুপচাপ বসে অপেক্ষা করছিলাম, হঠাৎ দেখি কাঁচের সার্সিতে একটা লোক টোকা দিল। আমি সুইচ টিপে দরজাটা একটু ফাঁক করতেই লোকটা বলল, ওইখানে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, আপনাকে একটু ডেকে দিতে বললেন। সর্বনাশ! তুমি কি করলে? আমি ভাবলাম নির্ঘাত তুমিই ডাকছো, তাই তাড়াতাড়ি নেমে এগিয়ে গেলাম। দরজাটা বন্ধ করে যায়নি, কারণ খুলতেই তো জানি না। তারপর কি হলো? এদিক ওদিক খোঁজাখুঁজি করে তোমাকে কোথাও দেখতে না পেয়ে ফিরে আসছি। হঠাৎ দেখলাম লোকটা খোলা দরজা দিয়ে গাড়ির ভেতর ঝুঁকে কি করছে। আমি ছুটে আসতে না আসতেই লোকটা পট করে পালিয়ে গেল। কোথায় পালালো? ভিড়ের মধ্যে কোথায় যে মিশে গেল। কিরকম চেহারা? বলা মুশকিল। মাঝারি হাইট, মাঝারি স্বাস্থ্য। মুখটা দেখলে চিনতে পারবে? একটু অন্যমনস্ক ছিলাম, ভালো করে লক্ষ্য করিনি। ওহ দোলন, তুমি যে কি ভীষণ ভুলো মনের মানুষ। দোলন একটু লজ্জা পেয়ে বলল,
কিন্তু চুরি করার মতো তো গাড়িতে কিছু ছিল না। লীনা আবার গাড়ি স্টার্ট দিল। ভিড়াক্রান্ত ধর্মতলা স্ট্রিট এড়িয়ে সুরেন ব্যানার্জি রোড হয়ে ময়দানের ভিতরে নিয়ে এলো গাড়ি। হঠাৎ গাড়ির লুকোনো স্পিকার থেকে পুরুষের সেই কণ্ঠস্বর বলে উঠল, মিরর মিরর, হোয়াট ডু ইউ সি? লীনা চমকে উঠল। তারপর রিয়ার ভিউ আয়নার দিকে তাকালো। কিছুই দেখতে পেল না তেমন। রাজ্যের গাড়ি তাড়া করে আসছে। পুরুষ কণ্ঠ উদাস গলায় একটা বিখ্যাত ইংরেজি কবিতার একখানা ভাঙা লাইন আবৃত্তি করল। The mirror cracked from side to side. The curse is upon me, cried the lady of salad. লীনা দাঁতে দাঁত চেপে বলল, অসহ্য। Can't you drive a bit faster, darling? Faster. Take it, love. মিরর ড্রাইভ ফাস্টার, এর অর্থ কি? লীনা রিয়ার ভিউতে একবার চকিতে দেখে নিল। একখানা মারুতি, দুটো অ্যাম্বাসাডার খুব কাছাকাছি তার পিছনে রয়েছে। তার বাইরে তো আর কিছু দেখা যাচ্ছে না। কেউ তাকে অনুসরণ করছে কি? করলেই বা তার গাড়ির ইলেকট্রনিক মগজ কি করে জানতে পারবে? লীনার মাথা আবার গুলিয়ে গেল। একটা ট্রাফিক সিগন্যালে থেমে আবার যখন গাড়ি চালালো তখন সে স্পিড বাড়িয়ে দিল। That's okay, darling. You rang sweet. Oh, you're driving really fast, darling. Keep it up. গঙ্গার ধার বরাবর একটু নির্জন জায়গা দেখে গাড়িটা দাঁড় করালো লীনা। তারপর দোলনের দিকে তাকালো। দোলন তার দিকেই চেয়েছিল। বলল, কি ব্যাপার বলো তো? কিছু বুঝতে পারছি না। একটা কালো মারুতি কিন্তু সেই থেকে আমাদের পিছু নিয়ে আসছে। ঠিক দেখেছ? ঠিকই দেখেছি, কিন্তু এখানে এসে আর সেটাকে কোথাও দেখতে পাচ্ছি না। তবু বুঝতে পারছি না, যদি কেউ ফলো করেই থাকে তাহলে গাড়িটা তা বুঝতে পারবে কি করে? জানি না। এখন চলো খোলা হাওয়ায় একটু বসি, তোমার খুব বেশি টেনশন যাচ্ছে। সকালবেলা যখন সিকিউরিটি ব্যারিয়ার পার হচ্ছিলেন ববি রায়, তখন সিকিউরিটি চেক নামক প্রহসনটি তার কাছে সময়ের এক নির্বোধ অপচয় বলেই মনে হচ্ছিল। বেশ কিছুদিন আগে লন্ডন থেকে রোম যাওয়ার পথে যখন তাদের প্লেনটি আকাশপথে ছিনতাই করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়, তখন ববি রায় দেখেছিলেন সিকিউরিটি চেক ব্যাপারটার মধ্যে কত ফাঁক ফোকর থাকে। হিদ্র শক্ত বেড়া পার হয়ে 4 ইহুদি যুবক সশস্ত্র উঠেছিল প্লেনে। খুব বিনীতভাবেই তারা হাইজ্যাক করেছিল বিমানটি। কোনো বাচালতা নয়। 4 জন 4 জায়গায় উঠে দাঁড়ালো, হাতে উজি সাবমেশিন গান। কাউকে ভয় দেখায়নি, চেঁচামেচি করেনি। গম্ভীর মুখে শুধু কোন পথে যেতে হবে তা বিমান সেবিকা মারফত জানিয়ে দিয়েছিল পাইলটকে। নির্দিষ্ট জায়গায় প্লেন নামলো। 4 ইহুদি যুবক কোনো অন্যায় দাবি দাওয়াও করল না, শুধু একজন যাত্রীকে প্লেন থেকে নামিয়ে নিয়ে প্লেনটিকে মুক্তি দিয়ে দিল। সেই যাত্রী ছিলেন আর কেউ নয়, ববি রায়। সেই থেকে প্লেনে ওঠার সময় প্রতিবার সিকিউরিটি চেকের সময় তার হাসি পায়। এই আজই যখন সিকিউরিটির অফিসার তার অ্যাটাচি কেসটা খুলে দেখে টেকে ছেড়ে দিচ্ছিল, তখন ববি রায় তাকে খুব সহৃদয়ভাবে বললেন, ওর লুকোনো একটা চেম্বার আছে, সেটা দেখলেন না? অফিসার তো হাঁ। লুকোনো চেম্বার? ববি রায় অ্যাটাচি কেসটা নিজের কাছে টেনে এনে হাতলের কাজ বরাবর একটা বোতামে চাপ দিয়ে তলাটা আলগা করে দেখালেন। অফিসার আমতা আমতা করে বলল, কি কি আছে এতে? ববি রায় একটা চকলেট বার করে দেখালেন। নিতান্তই একটা চকলেট বার, তবে ইচ্ছে করলে ডিসমেন্টাল করা সাবমেশিন গান বা রিভলভার বা গ্রেনেড অনায়াসে নেওয়া যায়। হয়তো কেউ নিয়েছে, হয়তো রোজই নেয়। অফিসার খুবই বিপন্ন মুখে চেয়ে থেকে বলল, হ্যাঁ মানে আচ্ছা, আমরা এরপর থেকে আরো সাবধান হব। বিরক্ত ববি আবার অ্যাটাচিটা ছেড়ে দিলেন। শরীর যখন সার্চ করা হলো তখন তিনি অত্যন্ত বিরক্তির সঙ্গে লক্ষ্য করলেন এরা তার জুতো জোড়া লক্ষ্যই করল না। ভালোই হলো, জুতোর নকল হিলের মধ্যে রয়েছে 4.25 ইঞ্চি মাপের একটা লিলিপুট পিস্তল, 2টো অতিরিক্ত গুলির ম্যাগাজিন। লাউঞ্জে বসে খবরের কাগজে মুখ ঢেকে ববি রায় যাত্রীদের লক্ষ্য করতে লাগলেন। তাকে যে আগা গোড়া অনুসরণ করা এবং নজরে রাখা হয়েছে তাতে কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নেই ববি রায়ের। যারা তাকে নজরে রেখেছে তারা নিতান্তই খুনে। এদের কোনো স্বজাত্যাভিমান বা দেশপ্রেম নেই, ভাড়াটে খুনে মাত্র।
এরা হয়তো ববি রায়কে বাগে পাওয়ার জন্য একটা প্লেনকে হাইজ্যাক করবে না, কিন্তু সাবধানের তো মার নেই। যাত্রীদের সংখ্যা অনেক, সকলকে সমানভাবে লক্ষ্য করাও সম্ভব নয়। গোটা লাউঞ্জটাকে কয়েকটা কাল্পনিক জোনে ভাগ করে নিলেন ববি। তারপর জোন ধরে ধরে লোকগুলোকে লক্ষ্য করে যেতে লাগলেন। প্রায় আধ ঘন্টা পর দুটো লোককে চিহ্নিত করলেন ববি রায়। দুজনেই শীতের জ্যাকেট পরেছে, পরনে চাপা ট্রাউজার, কাঁধে একজনের স্যাচেল ব্যাগ, অন্যজনের হাতে আবার একটা ডাক্তারি কেস। লোক দুটো কিন্তু তার দিকে একবারও তাকায়। প্লেনে ওঠার সময় ববি রায় লোক দুটোর পিছনে রইল। কোথায় বসে তা কিন্তু দেখতে হবে। বিশাল এয়ারবাসে কোনো লোকের হদিশ রাখা কিন্তু খুব শক্ত। তার উপর আজকাল প্লেনে ফার্স্ট ক্লাস তার অর্ডিনারি ক্লাস আলাদা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় ববি রায়ের টিকিট কোর্স ক্লাসের। নিজের প্রকোষ্ঠে ঢুকবার আগে ববি রায় হোঁচট খাওয়ার ভান করে একটু সময় নিলেন। লোক দুটো প্লেনের বাঁ ধারে 15 নম্বর রোড জানলার দিকে সিট নিয়েছে বলে মনে হলো। ববি রায় উদ্বিগ্ন হলেন না। এর আগেও বহুবার তিনি এমন বিপদে পড়েছেন। একাধিকবার তাকে মৃত্যুর সঙ্গে লুকোচুরিও খেলতে হয়েছে। প্যারিসে এক টেরোরিস্ট দলের জন্য একবার তাকে আগুনে বোমাও বানিয়ে দিতে হয়েছিল পিস্তলের মুখে বসে। ছেলেগুলো খুবই বোকা, তারা বুঝতে পারেনি বোমা তৈরি হয়ে গেলে সেটা ববি রায় তাদের উপরই ব্যবহার করতে পারেন। এক কাপ কফি খেয়ে ববি রায় বম্বে পর্যন্ত টানা ঘুমল। সকালের ফ্লাইট ধরতে সেই মাঝরাতেই উঠে পড়তে হয়েছে। এয়ারপোর্ট থেকে হোটেল অবধি কোনো ঘটনা ঘটবে না এটা ববি রায় আগে থেকেই জানতেন। ট্যাক্সিতে ববি তার জুতোর ফাঁপা হিল থেকে লিলিপুটটা বের করে পকেটে রাখলেন। একবার আন্তর্জাতিক বিমানে উঠে পড়লে তার অনুসরণকারীরা বোধহয় তার নাগাল আর পাবে না। যা কিছু তারা করে প্লেনে ওঠার আগেই। 5 স্টার হোটেলের নির্জন সুইট এসব কাজের পক্ষে খুবই উপযোগী, সে বিষয়ে সন্দেহ নেই। ববি রায় তার নির্দিষ্ট হোটেলে আগে থেকে বুক করা ঘরেই চেক ইন করলেন। গরম জলে ভালো করে স্নান করলেন, ব্রেকফাস্ট খেলেন, খবরের কাগজে চোখও বোলালেন। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্রও দেখলেন। সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করলেন, নিচের ব্যালকনিটায় কেউ নেই। তারপর খুব ধীরে সুস্থে পোশাক পরলেন। অ্যাটাচি কেস ছাড়া তার সঙ্গে কোনো মালপত্রও নেই, দরকারও হয় না। প্যারিসে তার একটা অ্যাপার্টমেন্ট আছে, সবই আছে সেখানে। কিন্তু এই অ্যাটাচি কেসটা নিয়ে বেরোলে অনুসরণকারীদের সন্দেহ হতে পারে যে তিনি হোটেল ছেড়ে পালাচ্ছেন। ববি রায়ের যতদূর ধারণা, তার অনুসরণকারীরা এই ফ্লোরেই ঘর নিয়েছে, অপেক্ষা করছে, তাকে ঠিক নজরে রেখেছে। কলিং বেল টিপে বেয়ারাকে ডাকলেন ববি। আমার 2 বন্ধুর এই হোটেলে চেক ইন করার কথা, কেউ কি করেছে এর মধ্যে? হ্যাঁ স্যার, 2 জন সাহেব এসেছেন ঘরে, মিস্টার মেহরা আর মিস্টার সিং। ওরাই, ঠিক আছে। কোনো খবর দিতে হবে স্যার? না, আমি নিজেই যাচ্ছি। বেয়ারা চলে গেলে ববি রায় উঠে অ্যাটাচি কেসটা খুলে আর একটা গুপ্ত প্রকোষ্ঠ থেকে খুব সরু নাইলনের দড়ি বের করলেন। অ্যাটাচি কেসটা দড়িতে ঝুলিয়ে ব্যালকনি থেকে খুব সাবধানে নামিয়ে দিলেন নিচের ব্যালকনিতে। তারপর শীষ দিতে দিতে দরজা খুলে বেরোলেন। 25 নম্বর ডান দিকে সিঁড়ির মুখী। ববি তা জানে। 25 নম্বরের দরজাটা যে সামান্য ফাঁক তা লক্ষ্য করলেন ববি রায়। ভালো, খুব ভালো। ওরা দেখছে ববি রায় খালি হাতে বেরিয়ে যাচ্ছেন কি, সুতরাং এখনই পিছু নেওয়ার দরকার নেই, শিকারকে তো ফিরে আসতেই হবে। লিফটের মুখে দাঁড়িয়ে তবু ববি রায়ের গা শিরশির করছিল। যদি এইসব রাব স্বভাবের খুনি সাইলেন্সার লাগানো রিভলভার চালায় এখন, না, অত মোটা দাগের কাজ করবে না। করিডরে ব্যস্ত বেয়ারাদের আনাগোনা রয়েছে, ওরা ঠিক অপেক্ষা করবে। লিফটে ঢুকে ববি রায় নিচের তলার সুইচ টিপলেন। লিফট থামতেই চকিত পায়ে নেমে পড়লেন। পকেট থেকে একটা স্কেলিটন চাবি বের করে একটা সুইটের দরজা খুলে ঢুকে পড়লেন এবং তারপরেই বজ্রাহতের মতো দাঁড়িয়ে পড়তে হলো তাকে। ঘরে লোক আছে, বাথরুমে জলের শব্দ হচ্ছে, শোয়ার ঘর থেকে কথাবার্তার শব্দ আসছে, অথচ বারান্দায় তার অ্যাটাচি কেস। কিন্তু ভাববার সময় নেই। ববি রায় সাবধানে শোয়ার ঘরের দরজাটা সামান্য খুললেন। ঘুম জড়ানো গলায় এক বাপ তার ছেলের সঙ্গে যেন কড়া ভাষায় কথা বলছে। ববি রায় দরজায় নক করলেন। হু ইজ ইট? হোটেল ইন্সপেক্টর স্যার। ইজ এভরিথিং ক্লিন? ইয়া। লেট মি সি স্যার, মে আই কাম ইন?
আমিন। ববি রায় ঘরে ঢুকলেন, চারিদিকটা ভালো করে দেখলেন। ব্যালকনিতে গিয়ে দ্রুত দড়িটা খুলে পকেটে রাখলেন, অ্যাটাচি কেসটা তুলে নিয়ে চলে এলেন। ইটস ওকে স্যার, থ্যাংক ইউ। অল রাইট। ববি রায় বেরিয়ে এলেন, সিঁড়ি ভেঙে নেমে এলেন নিচে। হোটেলের বাইরে এসে একটা ট্যাক্সি ধরলেন। হোটেলের বিলটা দেয়া হলো না, সেটা অবশ্য পরে পাঠালেও চলবে। আপাতত ভিন্ন একটা নিরাপদ আশ্রয় দরকার। 3 স্টার একটা হোটেলে এসে উঠলেন ববি রায়। একটু ভিড় এখানে বেশি, তাহলেও অসুবিধে কিন্তু কিছু নেই, তিনি সব অবস্থায় মানিয়ে নিতে পারেন। দরজা লক করে ববি রায় পোশাক ছাড়লেন, তারপর ঘুমোলেন দুপুর অবধি। ধীরে সুস্থে লাঞ্চ খেলেন হোটেলের রেস্তোরাঁয়। ভ্রু কুঁচকে একটু ভাবলেন, তিনি কি সত্যিই নিরাপদ? তিনি কি সম্পূর্ণ নিরাপদ? তাহলে এতটা অস্বস্তি হচ্ছে কেন? ববি রায় বিশাল রেস্তোরাঁর চারিদিকে একবার হেলা ভরে চোখ বুলিয়ে নিলেন, তারপর আবার যথেষ্ট ক্ষুধার্তের মতোই খেতে লাগলেন নিশ্চিন্তে। না, ববি রায় তার 2 জন অনুসরণকারীকে বোকা বানালেও সব বিপদ এখনো ঝেড়ে ফেলতে পারেননি। বোধহয় 5 স্টার হোটেলের লবিতে ওদের লোক ছিল, হদিশ পেয়েছে। বাঁদিকে 4টে টেবিলের দূরত্বে বসে আছে 2 জন, সেই 2 জন। খাওয়া শেষ করে ববি রায় উঠলেন। অতিশয় ধীর স্থির এবং রিল্যাক্স দেখাচ্ছিল তাকে, কিন্তু ববি রায়ের ভিতরে যে কম্পিউটারের মতো মস্তিষ্কটা আছে তা ঝড়ের বেগে কাজ করে যাচ্ছিল। লবিতে বা বাইরে ওদের নজরদার আছে, সুতরাং হোটেলের বাইরে ওদের মোকাবিলা করা শক্ত হবে। তার চেয়ে হোটেলের ভিতরেই একটা ফয়সলা করে নেওয়া ভালো। না ছড়ে লোক দুটোকে না ছাড়ালে চলবে না। খুব ধীর পায়ে গুনগুন করে বিদেশি গান গাইতে গাইতে ববি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। ঘর খুললেন, দরজা বন্ধ করলেন, তারপর দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। এসব কাজে যথেষ্ট ধৈর্যের দরকার, কিন্তু প্রায় 40 মিনিট অপেক্ষা করার পরও কিছুই ঘটল না। ববি রায় একটা দীর্ঘশ্বাস ফেলে আবার দরজা খুলে বেরোলেন। করিডর একেবারে ফাঁকা, আততায়ীদের চিহ্নও নেই। তাহলে ববি রায় ধীর পায়ে হোটেল থেকে বেরোলেন। বোম্বেতে তার বেশ কয়েকজন বিশিষ্ট বন্ধু আছে, একবার ফোন করলেই সাগ্রহে তারা তাকে এসে তুলে নিয়ে যাবে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও তিনি পেয়ে যেতে পারেন। ববি রায় যে এক মূল্যবান মস্তিষ্ক, এই কথা আজ কি না জানে, কিন্তু ববি রায় এও জানেন যে ওভাবে কেবল বেঁচে থাকা যায়, কিন্তু কে বা কারা তার পিছু নিয়েছে, কেনই বা, এসব কোনো দিনই জানা যাবে না। বিপদের বীজ ঠিক থেকেই যাবে। বম্বে শহরে ট্যাক্সি পাওয়া সহজ, ববি তাই ট্যাক্সি নিল। কোথায় যাবে তা কিছু ঠিক করতে পারলেন না। চক্কর দিতে দিতে অবশেষে মেরিন ড্রাইভে এসে ট্যাক্সি ছেড়ে নামলেন। সমুদ্র তার চিরকালের প্রিয়। সমুদ্র তার মাথাকে পরিষ্কার করে দেয়, তাকে চনমনে করে তোলে। ফুটপাত থেকে লাফ দিয়ে বাঁধের ওপর উঠে পড়লেন ববি রায়। অনেকটা অঞ্চল জুড়ে সমুদ্রের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ভূখণ্ড। সেই আক্রোশে সমুদ্র ফুঁসে উঠে লক্ষ ফোনায় ছোবল মারছে অবিরাম। তলায় রাশি রাশি কংক্রিটের টুকরো ফেলে সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। প্রবল তাড়নায় সমুদ্রের আছড়ে পড়া জল তীক্ষ্ণ ধার লক্ষ বিন্দু হয়ে ছুটে আসছে ওপরে, খরসান ফোয়ারার মতো। বাত্তাত্তারিত বৃষ্টির মতো ভিজিয়ে দিচ্ছে পথচারীকে। ববি রায় সামান্য ভিজে গেলেন। জল ঘুরছে, দোল খাচ্ছে, ফেনিল হয়ে যাচ্ছে অবিরল পরিশ্রমে। তবু বিশ্রাম নেই, ক্লান্তি নেই, শ্রান্তি নেই। বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে চারপাশে। ববি রায় যতদূর লক্ষ্য করলেন তার কেউ পিছু নেয়নি, কিন্তু ববি রায় জানেন নজর ঠিক রাখা হয়েছে তার উপর। হাঁটতে হাঁটতে বাঁধ শেষ হয়ে গেল। সামনেই চমৎকার একটা সি বিচ। এই অবেলাতেও কত লোক স্নান করছে। বড় বড় ছেলেরা নির্লজ্জ ল্যাংটো হয়ে ঢেউয়ের মধ্যে দৌড়াচ্ছে, উঠছে রঙিন বল। বড় বড় বর্ণালী ছাতার তলায় ঠান্ডা পানীয় নিয়ে বসে আছে মেয়ে এবং পুরুষ। ববি রায় একটা খালি চেয়ার পেয়ে বসলেন, একটা ঠান্ডা পানীয় নিলেন, তারপর সমুদ্রের দিকে চেয়ে প্রায় সব কিছু ভুলে গেলেন। পানীয়টি শেষ হয়ে গেল এক সময়। ববি রায় ঘড়ি দেখলেন, তারা নেই, তাও উঠলেন। চড়া রোদ এবং তপ্ত বালিয়াড়ি থেকে উঠে আসা কম্পমান তাপে সব যেন একটু ঝাপসা লাগলো। তবু ববি রায় চোখের কোণ দিয়ে লক্ষ্য করলেন একটু দূরে আরেকটা ছাতার তলা থেকে 2 জন লোক যেন উঠে পড়ল। এরা তো সেই 2 জন নয়, কিন্তু এরাও মৃত্যুর প্রতিনিধি। ববি রায় জানেন। পিছনের টেবিলে আরও একজন উঠে দাঁড়িয়েছে।
ববি রায় তাকে লক্ষ্য করেননি। একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ বলে উঠল, হে, নিড আ কম্পেনিয়ন? ববি রায় ফিরে মেয়েটিকে দেখলেন। নিম্নাঙ্গে একটা সাদা হাফ প্যান্ট গোছের, ঊর্ধ্বাঙ্গে একটা টি শার্ট, নীল সাদা আড়াআড়ি স্ট্রাইপের। দুটি উন্নত স্তন গেঞ্জি ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। মেয়েটি ফর্সা, বোধহীন লোল হাসি তার মুখে, চোখে লোভ, নইলে এক ধরনের সৌন্দর্য ছিল। দেখতে তেমন খারাপ অবশ্য নয়। কোমরের চওড়া বেল্টে একটা পেতলের অক্ষর নজরে পড়ল ববি, সি। বয়কার চুল হওয়ায় আলু থালু। ববি একটু সিজ দিলেন, তারপর বললেন, কাম অন। সব মানুষ কি নয় কম্পিউটারের মতো কিছু ডাটা ফিট করা থাকে, সেই মতো চলে। যেমন ওই ভাড়াটে খুনিরা, তেমনই এই কলগার্লটি। তিনি নিজে, কে জানে, তিনি নিজেও হয়তো তাই। বাড়ানো হাতে কোমরটা পেয়ে গেলেন ববি। শরীরটা যথেষ্ট নমনীয়, যথেষ্ট শক্তি রাখে। বয়সটাও ওর ফেভারে, কিছুতেই 20-র ওপর নয়। তৃষ্ণার্ত গলায় মেয়েটি বলল, লেট আস হ্যাভ আ ড্রিঙ্ক ফার্স্ট, আই এম থার্স্টি। আই নো। মালাবার হিলসের দিকে অনির্দেশ্য হাত তুলে মেয়েটি বলল, আই হ্যাভ আ জয়েন্ট ওভার দেয়ার, হিল আ ক্যাপ। ববি রায় সবই জানে। কোনো বারে যাবে, খদ্দেরের পয়সায় মদ খাবে, ডিনার খেতে চাইবে, নিয়ে যাবে নিজস্ব ঘরে, আর পকেট ফাঁকা করে ছেড়ে দেবে। এসব এদের রুটিন। তবে ববি এসবে অভ্যস্ত নয়, কিন্তু মেয়েটাকে একটা কভার হিসাবে ব্যবহার করা যেতে পারে, অন্তত একটা ডাইভারশন। ট্যাক্সির সামনেই ছিল। দুজনে উঠতেই মেয়েটি ঝুঁকে চাপা স্বরে ড্রাইভারকে একটা নির্দেশ দিল। ববি রায় সেটা চেষ্টা করেও শুনতে পেলেন না। সমুদ্র গজরাচ্ছে, হুড়হুড়িয়ে বইছে হাওয়া। ববি হেলান দিয়ে আরাম করেই বসলেন। সর্বদাই তাকে বেঁচে থাকতে হয় বর্তমান নিয়ে। তার ভাবাবেগ বলে কোনো বস্তুও নেই। ভয় তার ভিতরে তেমনভাবে কাজ করে না। তার ভিতরে যেটা কাজ করে, অঙ্ক, কেবলমাত্র অঙ্ক। ছোট ফিয়াট গাড়িটা যখন গুড়গুড় করে চলছে, তখন মেয়েটা ববির একটা হাত মুঠো করে ধরল। ববি বাধা দিলেন না, দিতে ইচ্ছে হলো না বলেই। তবে হাতখানার ভাষা অনুভূতির ভিতর দিয়ে বোঝবার চেষ্টা করতে লাগলেন। নরম ও উষ্ণ হাতখানা কি আগ্রহী, নাকি ভীত, দ্বিধাগ্রস্ত? তোমার নাম কি? চিকা। নামটা তো বেশ ভালোই। তোমার নাম? ববি। হাতটাকে আরও একটু নিবিড়ভাবে চেপে ধরলেন ববি। হাতটা কি তাকে কোনো তথ্য দিচ্ছে? দেওয়ারই কথা। পৃথিবীর সব জিনিসই সর্বদা কিছু না কিছু তথ্য দেবেই, শুধু সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি দিয়ে তা বুঝে ওঠাই যা শক্ত। গাড়িটা মালাবার হিলস বেয়ে উঠছে। অতি চমৎকার দৃশ্য চারিদিকে, অত্যন্ত অভিজাত, নিরিবিলি, খোলামেলা। ববি চিকার দিকে ঘুরে তাকালেন। এসব কাজের পক্ষে তোমার বয়স বড্ড কম। চিকা সামান্য চমকে উঠল কি, ববির দিকে চেয়ে অকপট বিস্ময় বলল, কোন সব কাজ? ববি সদক্তির মতো বললেন, মেয়েদের যে কতভাবে ব্যবহার করে মানুষ, শুধু জন্মানোর দোষে মেয়েদের কত না কষ্ট। বড্ড এলোমেলো হাওয়া, ঢেউয়ের শব্দ। চিকা বোধহয় ববির কথা ভালো শুনতে পেল না, কিন্তু ববির দুঃখিত মুখের দিকে চেয়ে কিছু অনুমান করে নিল। ঝুঁকে প্রায় ববির গালে শ্বাস ফেলে বলল, তুমি কি দুঃখী ম্যান? বউ ছেড়ে গেছে বুঝি? আহা, প্রথম প্রথম বউ ছেড়ে গেলে বড় কষ্ট হয়। ইউ আর এ থট রিডার। একটা লাল ফিয়াট পিছু নিয়েছে, তার রিয়ার ভিউ আয়নায় দেখেছেন ববি। চিকা এবার ঘন হয়ে বসল। ববি নিজে পারফিউম মাখেন না কখনো, কিন্তু ফরাসি দেশে তিনি পারফিউমের নানা বিচিত্র ব্যবহারের কথা জানেন। কিছু পারফিউম এমন আছে যা কামোত্তেজক। এই মেয়েটির শরীর থেকেও ঠিক তেমনই গন্ধ আসছিল, যা নাসারন্ধকে স্ফীত করে এবং রক্তকণিকায় একটা অগ্নি সংযোগ ঘটিয়ে দেয়, দ্রুত করে দেয় হৃদস্পন্দন। চিকা তার কাঁধে মাথা রাখতেই ববি রায় মৃদুস্বরে বললেন, ইউ আর ইন ডেঞ্জার মাই ডিয়ার। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? মেয়েটিকে বালিকাই বলা যায়। এখনো শরীর ততটা পুরন্ত নয়। চোখে মুখে এখনো পাপের ছায়া গাঢ় হয়ে বসেনি। জীবনটা এখন এর কাছে নিতান্তই খেলা আর খেলা।
যদিও এই বয়সেই পেশাদার এবং সাহসিনী হয়ে উঠেছে, তবু ববির ইচ্ছে হলো না একে কভার হিসাবে ব্যবহার করতে। ববি ওর হাতখানায় মৃদু চাপ দিয়ে বললেন, আই এম নট এ গুড পিক মাই ডিয়ার। এরপর যখন করতে ধরবে একটু দেখে শুনে ধরো। মেয়েটি রাগ করল না, কিন্তু অবাক হয়ে বলল, কি পাগল, তোমাকে তো আমার অনেকক্ষণ ধরেই ভালো লাগছিল। কেমন দুঃখী, একা, মাঝে মাঝে আনমনা হয়ে যাচ্ছিলে। ঠিক বুঝতে পারছিলাম তোমার বউ পালিয়ে গেছে। তখনই আমার মনে হলো তোমার জন্য কিছু করতে হবে। আমরা একসঙ্গে মাতাল হব, নাচবো, ফুর্তি করব। এর মধ্যে বিপদের কি আছে? ট্যাক্সিটা এবার ধীর হয়ে এলো। তারপর একটা ঝাঁ চকচকে বার কাম রেস্তোরাঁর সামনে থামল। ববি রায় দেখলেন এ হচ্ছে একেবারে নষ্ট ভ্রষ্ট ছোঁড়াছুঁড়িদের বেলেল্লাপনা করার মতো জায়গা, একটা নির্জন গলির মধ্যে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে ববি মেয়েটির হাতে হাত ধরে ঢুকে গেলেন ভিতরে। নীল ফিয়ারটা নিশ্চিত থেমেছে কাছে পিঠে কোথাও। ববি রায় ঘাড় ঘোরালেন না। আলো এত মৃদু যে বাইরে থেকে ভিতরে ঢুকলে ঘুটঘুটটি অন্ধকার বলে মনে হয়। মেয়েটি হাত ধরে টেনে না নিয়ে গেলে ববিকে কিছুক্ষণ হাতড়াতেই হতো চারিদিকে। কোণে একটা ফাঁকা একটেরে কিউবিকল। মেয়েটি খুব কাছে ঘেঁষে শরীরে শরীর লাগিয়ে বসল। রেস্তোরাঁয় খদ্দের নেই বললেই হয়। কি খাবে? পুরুষেরা তো হুইস্কি খায়, আমি খাবো ভদকা। এনিথিং ইউ সে। কাঁচের দরজাটা ঠেলে দুজন লোক ঘরে ঢুকলো। চারিদিক তাকালো, তারপর আবছা অন্ধকারে কোথায় যেন বসে গেল। মেয়েটি মৃদুস্বরে বলল, ইটস আ ম্যাড জয়েন্ট। রাতের দিকে এই জায়গাটা একেবারে ক্রেজি হয়ে যায়। হ্যাঁ, এ হচ্ছে যৌবনের জায়গা, আমার মতো বুড়োদের জন্য নয়। তুমি মোটেই বুড়ো নও, বসো, আমি টয়লেট থেকে আসছি। চিকা উঠে যেতেই ববি রায় দুটো জিনিস লক্ষ্য করলেন। চিকা তার হ্যান্ডব্যাগটা সঙ্গে নিয়ে গেছে, সেটা স্বাভাবিকও হতে পারে। মেয়েদের অনেক সাজগোছের জিনিসও হ্যান্ডব্যাগে থাকে। দ্বিতীয়ত, চিকা ড্রিঙ্কসের অর্ডার দিয়ে যায়। টয়লেট কোন দিকে তা ববি রায় জানেন না, কিন্তু চিকা গেল ডান দিকে। বাইরে বেরোনোর দরজা তো ওই দিকেই। ববি রায় পরিস্থিতিটা বুঝে নিলেন চোখের পলকে, ঠিক কম্পিউটারের মতোই। তিনি জানেন এই রেস্তোরাঁটাই তার কবরখানা হয়ে উঠতে পারে যদি তিনি সতর্ক না হন। ববি হঠাৎ উঠে দাঁড়ালেন, আর এতক্ষণে বুঝতে পারলেন পিছনের কিউবিকলে একটা নড়াচড়ার শব্দ হলো। ববি কিউবিকল থেকে বেরিয়ে এসে ফাঁকায় দাঁড়িয়ে ঘুরে মুখোমুখি হলেন সেই দুটো লোকের। 1 সেকেন্ডেরও ভগ্নাংশ মাত্র সময় পাওয়া যায় এসব ক্ষেত্রে। এই চকিত মুহূর্তেই ববি রায় বুঝে নিলেন তার প্রতিদ্বন্দ্বীরা অত্যন্ত পেশাদার, নিরাবেগ এবং অভিজ্ঞ খুনি। কিন্তু তারা আক্রমণ করার আগেই যে ববি রায় আক্রমণ করবেন এটা বোধহয় ওরা ভাবতেও পারেননি। আর সেই বিস্ময়ের সুযোগটাই নিলেন ববি রায়। তার বুটের ডগা যখন প্রথম খুনির হাঁটুতে খটাং করে গিয়ে লাগলো, তখন হাড় ভাঙার নির্ভুল শব্দ পেলেন ববি রায়। বলেই লোকটা ভেঙে পড়তে না পড়তেই দ্বিতীয় লোকটার দিকে লাফিয়ে উঠে বাইসাইকেল চালানোর মতো পা দুখানাকে শূন্যে তুলে লাফিয়ে যে লাথিটা চালালেন সেটা এড়ানোর কোনো নিয়মই জানা ছিল না লোকটার। এত দ্রুত কেউ পা বা হাত চালাতে পারে তাই এদেশের পেশাদাররাও বোধহয় এখনো ভেবে উঠতে পারেন না। দ্বিতীয় লোকটা শব্দ করল না, পিষ্ট ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে কার্পেটে উপুর হয়ে পড়ে গেল। প্রথম লোকটা হাঁটু চেপে বসা অবস্থায় এক অদ্ভুত ভয়ের দৃষ্টিতে চেয়েছিল ববির দিকে। ববি একটু ঝুঁকে হাতের কানা দিয়ে তার মাথায় মারলেন। লোকটা ঢলে পড়ে গেল। কয়েকজন বেয়ারা কিছু আন্দাজ করে এগিয়ে আসছিল এদিকে। ববি কিন্তু দাঁড়ালেন না, চোখ সওয়া অন্ধকারে কয়েকটা টেবিল তফাতে সরে গেলেন। টয়লেটের দরজায় দাঁড়িয়ে চিকা ঘটনাস্থলের দিকে চেয়েছিল, এগোল না। ববি রায় দরজার কাছ বরাবর এগিয়ে গেলেন, একবার ফিরে তাকালেন। কেউ তাকে লক্ষ্য করছে কি? করুক, এখন আর ক্ষতি নেই। ববি দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। সেই ট্যাক্সিটা এখনো অপেক্ষা করছে। ববি রায় পিছনের দরজা খুলে ভিতরে উঠে বসলেন। চলো। ট্যাক্সি চলতে লাগলো। ববি রায় তিক্ততার সঙ্গে ভাবলেন,
এইভাবে সারাক্ষণ বেঁচে থাকার কোনো মানে হয়? এই শারীরিকভাবে বেঁচে থাকা, এই অবিরল দৈরত, এটা কোনো ভদ্রলোকের জীবন নয়। আপাতত পিছনে কোনো উদ্বেগজনক ছায়া নেই। কিছুক্ষণের জন্য তিনি নিরাপদ, কিন্তু খুব বেশিক্ষণ নয়। মেরিন ড্রাইভে ট্যাক্সি বদলালেন ববি, তারপর হোটেলে ফিরলেন। এখানে নিশ্চয়ই আরও দুটি ছায়া তার জন্য অপেক্ষা করছে। করুক, ববি রায় তাদেরকে সময় দেবেন। অন্ধকার হয়ে এসেছে। ববি ঘরে ঢুকবার আগে সামান্য দ্বিধা করলেন। দরজাটা হাট করে খুলে দিয়ে একটু অপেক্ষা করলেন। কিছু ঘটল না। ঘরে ঢুকে আলোগুলো জ্বেলে দিলেন। কেউ কোথাও নেই। অ্যাটাচি কেসটা গুছিয়ে নিলেন ববি। তারপর রিসেপশনে এসে বিল মেটালেন। 5 তারা হোটেলটায় যখন নিজের ঘরে ফিরে এলেন ববি রায়, তখন প্রায় রাত 9টা। রাত 9:30টায় লিনার ঘরের ফোন বেজে উঠল। হ্যালো। একটা আহ্লাদিত কণ্ঠ বোম্বাই থেকে বলে উঠল, কেমন আছেন মিসেস ভট্টাচার্য? গাড়ি কেমন চলছে? এত অবাক হলো লিনা যে কথাই জোগালো না তার মুখে। শুনুন মিসেস ভট্টাচার্য, আমার ফরেন ট্রিপটা বোধহয় ক্যান্সেল করতে হচ্ছে, কিন্তু এখনো আমার ফেরার উপায় নেই। লিনার সমস্ত শরীর রাগে, বিদ্বেষে, ক্ষোভে ঠক ঠক করে কাঁপছিল। চাপা হিংস্র স্বরে সে বলল, ইউ স্কাউন্ড্রেল! আপনি ওকে খুন করলেন? আপনাকে আমি পুলিশে দেব। কাকে খুন করলাম মিসেস ভট্টাচার্য? আপনি জানেন না? মিসেস ভট্টাচার্য, যাকে রোজই 2-4টে করে খুন খারাপি করতে হয়, তার পক্ষে সব কজন ভিকটিমকে মনে রাখা কি শক্ত নয়? ওহ, ইউ আর হোপলেস। আচ্ছা, এখন নিজেকে একটু গুছিয়ে নিন। মনে করুন আপনি একজন কম্পিউটার। তথ্য ছাড়া আপনার মধ্যে কোনো আবেগ, বিদ্বেষ, ক্ষোভ কিছুই নেই। শুধু তথ্যটি দিন মিসেস ভট্টাচার্য। কে খুন হলো? আপনি তাকে ভালোই চেনেন। আপনি তাকে আমার পিছনে লাগিয়েছিলেন গোয়েন্দাগিরির জন্য। আপনি তাকে... মিসেস ভট্টাচার্য, আপনি কি কুইজ মাস্টার? অবশ্য মেয়েদের ক্ষেত্রে মাস্টার হয় কিনা ঠিক আমি জানি না। ওই মেয়ের বা মিস্ট্রেস হবে হয়তো। বাই দ্য ওয়ে, আপনি ইন্দ্রজিতের কথা বলছেন? হ্যাঁ। সে খুন হয়েছে? হয়েছে, এবং তাকে খুন করেছেন আপনি। আপনি তার ডেড বডি দেখেছেন? না, কিন্তু সবাই দেখেছে। তার অফিসে এখনো রক্ত পড়ে আছে। খুনটা কখন হলো? বিকেলে। কাজটা আমার পক্ষে একটু শক্ত মিসেস ভট্টাচার্য। তার মানে? আপনি যে কেন সব কথারই এত মানে জানতে চান। কাজটা বেশ শক্ত মিসেস ভট্টাচার্য, কারণ বম্বে থেকে কলকাতায় কাউকে খুন করার মতো ডিভাইস আমার মতো জিনিয়াসও আজ অব্দি তৈরি করতে পারেনি। আপনি বোম্বে থেকে কথা বলছেন? হ্যাঁ মিসেস ভট্টাচার্য, বিশ্বাস না হয় আপনি লাইন কেটে দিয়ে কল ব্যাক করতে পারেন। আপনি সত্যিই বোম্বেতে? হ্যাঁ। এবার ঘটনাটা একটু সংক্ষেপে বলুন তো। ফিলগুলো বাদ দেবেন। চোখের জল, আহা, উহু, সেন্টিমেন্ট এসব কোনো কাজের জিনিস নয়। টেলিফোনের বিল বাড়বে। আপনি একটা... 3 সেকেন্ড পার হয়ে গেল মিসেস ভট্টাচার্য। মিসেস নয়, মিস। আরো 2 সেকেন্ড। আপনি এরকম কেন বলুন তো? আরো 3 সেকেন্ড। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত থ্রিলার উপন্যাস মৃত্যুপুরী নীলমঞ্জিল। প্রথম পর্ব এখানেই শেষ হলো। আপনাদের কি মনে হয়, সত্যিই কি ববি রায় খুন হতে চলেছে? কে, কি কারণে ববি রায়কে খুন করতে চাইছে? ইন্দ্রজিৎ কেন খুন হলো? ববি কি আসলে খুনি? লিনা কি সত্যিই বিপদে পড়তে চলেছে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 8:23। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে গল্পে থাকবেন।